এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপকি আদালতে আজ আমাদের অতিথি এমন এক ব্যক্তিত্ব যিনি রাজনীতিতে এবং টিভিতে নিজের সাফল্যের ধ্বজা উড়িয়েছেন। টিভি স্ক্রিনে আর রাজনীতির মঞ্চে ওনার বিশাল এক সাফল্যের কাহিনী সত্যি এক বড় উদাহরণ। প্লিজ ওয়েলকাম অ্যাক্টর আর লিডার স্মৃতি ইরানি। আর আপকি আদালতে আজ আমাদের জাজও বিশেষ একজন, আমাদের সেনাবাহিনীর এমন একজন অফিসার যিনি মোস্ট ডেকোরেটেড আর্মি অফিসারদের মধ্যে অন্যতম, যিনি দেশের জন্য অনেক লড়াই করেছেন। ওনার সাহসিকতার কাহিনী সারা বিশ্বে প্রচলিত। উনি সিকিউরিটি এক্সপার্ট, সন্ত্রাসবাদীদের সাথে লড়াইয়ে এক্সপার্ট। প্লিজ ওয়েলকাম রিটায়ার্ড মেজর জেনারেল VK দত্তা। এবার মোকদ্দমা শুরু করা হোক। তাহলে শুরু করা যাক আপকি আদালতে আজকের মোকদ্দমা। প্রথম অভিযোগ স্মৃতি ইরানির বিরুদ্ধে। আপকি আদালতে ফর্মার ইউনিয়ন মিনিস্টার স্মৃতি ইরানির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের রূপ বদলাতে থাকেন। এখন কিউকি সাস ভি কভি বহুতি টাইটেল সঙ্গে বলা হয়েছে যে রিস্তোকে রূপ বদলতে হে, সবচেয়ে বেশি রূপ তো আপনি বদলেছেন। কিন্তু এটা অভিযোগ কি করে হয়ে গেল? জন্ম হয় কন্যার রূপে, বড় হয় মহিলার রূপে, ঠিক আছে? বিয়ের পর পত্নী থেকে বৌমা হয়ে যায়, ঘরে বৌমা এলে শাশুড়ি হয়ে যায়। তো এটা তো মেয়েদের সাধারণ জীবন। না, আপনার কেসে এটা সাধারণ ব্যাপার নয়। আপনার একটা রূপ আমরা পার্লামেন্টে দেখেছি, আমি দর্শকদের দেখাচ্ছি আপনি পার্লামেন্টে কেমন রূপ দেখান। माफी मांगो इस देश से, माफी मांगो सोनिया गांधी आदिवासियों से, माफी मांगो औरतों से, माफी मांगो गरीब से। भारत की हत्या की बात पर कांग्रेस पार्टी ने ताली पीटी आज इस सदन में। इस बात का संकेत पूरे देश को दिया कि मन में गद्दारी किसकी है। यू आर नॉट इंडिया बिकॉज यू डिफाइन करप्शन इन इंडिया। यू आर नॉट इंडिया बिकॉज यू डिफाइन इनकम्पिटेंस। अगर हिम्मत हो राहुल गांधी में तो आकर भारत के ऊपर इस प्रकार का कटाक्ष करने वाले डीएमके के अपने साथी का खंडन करके बताएं। এখন এরকম তো কোনো সাধারণ নারী করতে পারে না। না, এখানে যত মেয়েরা এসেছেন তাদের জিজ্ঞাসা করুন, দেশের ওপর কেউ যদি অভিযোগ আনে তারা কি চুপচাপ বসে মজা দেখবেন? আপনি 3টে ক্লিপিং দেখালেন পার্লামেন্টের। প্রথম ক্লিপিংয়ে কি ছিল? মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে কলঙ্কিত করার মতো পাপ ওরা করেছিল। সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্মড ফোর্সেস তো উনি নিজেই। যদি ওনার অপমান হয়, আপনার কি মনে হয় আমাদের জাজ সাহেব চুপচাপ বসে থাকবেন? না। ওনার অপমান কেন করা হয়েছে? কারণ উনি একজন মহিলা। আর যদি সংসদে বসে মহামান্য রাষ্ট্রপতির অপমান আমরা সহ্য করে নিই, তাহলে সেটা নিজের জন্য অপমান। উনি দেশের প্রথম নাগরিক। একটা গরিব পরিবার থেকে একজন আদিবাসী মহিলা, এত কষ্ট করে উনি নিজের স্বামীকে হারিয়েছেন, সন্তানকে হারিয়েছেন, তাও উনি দেশের সেবা থেকে সরে আসেননি। সংসদে ওনার অপমান হবে আর আমরা চুপচাপ বসে শুধু মজা দেখে যাব? আর দ্বিতীয় যে ক্লিপটা আপনি এখানে সকল জনগণকে দেখালেন, ওতে আমার কেন মাথা গরম হয়েছিল জানেন? দিল্লিতে একটা ইউনিভার্সিটিতে গিয়ে বলছে ভারত তেরে টুকরে হোঙ্গে। তো আমরা সেটা বসে বসে সহ্য করে নেব?
তো আমি কেন, মহিলারা কেন, এখানে যত নাগরিক বসে আছেন ওনাদের সামনে যদি এমনটা ঘটতো, আপনার কি মনে হয় ওনারা চুপচাপ বসে মজা দেখতেন? একদম নয়, বলুন। আর এই ব্যাপারে মহিলা পুরুষের কোনো ভেদাভেদি নেই। যে কোনো ভারতীয়, এই যে নিচে 4-5 জন বসে আছেন, ওনাদের জিজ্ঞাসা করুন না, দেশকে যদি কেউ গালি দেয় তাহলে কি এনারা চুপচাপ বসে মজা দেখবেন? না, আপনি যেটা করেছেন একদম ঠিক করেছেন। আমি আপনার আরেকটা রূপ দেখাচ্ছি। नाभं पद्मेश्वरी এটা তো মিম। যেমন সংসদ আপনার কথায় গমগম করে, এখানে আপনার চরিত্র কিছু না বলেও অনেক কিছু বলে দেয়। এটাই আমি বলছিলাম যে রূপ কি করে বদলে গেল। সংসদে আপনি যাকে দেখেছেন সেটা হলো আমার আসল রূপ, এটা হলো কাল্পনিক রূপ। তো সংসদে আমি বাস্তবের মোকাবিলা করছিলাম, আর এটা যে আপনি দেখাচ্ছিলেন সেটা একটা কাল্পনিক চরিত্র তুলে ধরেছিলাম। এই কল্পনাতে একটা যৌথ পরিবারে বৌমার যে কি ভূমিকা হয়, আর যৌথ পরিবারের এমন নয় যে সব ভালো। এই যে আপনি প্লটটা দেখাচ্ছেন, তো তুলসী যাকে মারছে সে তার নিজের ছেলে। আর কেন মারছে? কারণ সে একটা মহিলাকে ধর্ষণ করেছিল। তো একজন সাধারণ ভারতীয় নারী যখন আপনি ন্যায় বিচারের কথা বলেন, সেখানে সে নিজের মানুষের বিরুদ্ধে যেতেও পিছু পা হয় না। তো এটা রোল রিভার্সাল নয়, যেখানে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করা, আর কিছুই না। এটা কি সত্যি যে শুরুতে আপনাকে কেউ অ্যাক্টর মনে করতো না, স্টার মনে করতো না? প্রথম দিন যখন আপনি গিয়েছিলেন কিউকির সেটে, চৌকিদার বলে দিয়েছিলেন আপনি বিল্ডিং এর ভেতরে যেতে পারবেন না। তো এখন আর এরকম কিছু হয় না, কিন্তু যখন আমি ছোট ছিলাম, জিন্স টি শার্ট, চটি আর ঝোলা ব্যাগ নিয়ে কাজে পৌঁছচ্ছিলাম, আর আমি চৌকিদার দাদাকে বলি, দাদা একটু ভেতরে যেতে দিন না। উনি বলেন কি দরকার? আমি বললাম না, আমার ভেতরে শুট আছে। উনি বলেন যাও এখান থেকে। আমি বলি দাদা আমি সত্যি একজন অ্যাক্টর। তো উনি বলেন ভেতরে কি কাজ আছে? আমি বলি ওই যে তুলসী আছে না। উনি বলেন আরে ধার, তুলসী কারোর সঙ্গে দেখা করে না। আমি বলি আরে না না, আমি ওই রোলটাই করি। হ্যাঁ, এইরকম হয়েছে। তবে এটা হয়তো প্রভুর ইশারাও ছিল যে রাজাজি, কারণ যখনই আমাকে প্রত্যাখ্যান করা হয়েছিল, যে জায়গা থেকে হয়েছি সেখানেই শিখরে পৌঁছেছি। আমি তো এটাও শুনেছি যে একতা কাপুরও আপনাকে প্রত্যাখ্যান করেছিল। প্রথম যখন আমি যাই, আমি কিছু কিছু জিনিসের জন্য অডিশন দিয়েছিলাম। আর আমি কোনো কন্ট্রাক্ট পূরণ করার জন্য বালাজির অফিসে পৌঁছাই। আজও মনে আছে সেদিন আমার জন্মদিন ছিল। আর আমার বাবা ওটাই শেষবারের জন্য আমাকে ডেডলাইন দিয়ে দিয়েছিলেন, এবার যদি কাজ খুঁজে না পাও, আমি যেখানে বলেছিলাম সেখানেই তোমার বিয়ে দিয়ে দেবো। তো আমার মাথায় ওই স্ট্রেসটা ছিল, ওরে বাপরে। আর বাবা এই ধরুন অফিসে ঢোকার আধ ঘন্টা আগেই আমাকে এই কথা শুনিয়ে দিয়েছিলেন। তো আমি যখন যাই, আমি বলি দাদা তাড়াতাড়ি কন্ট্রাক্ট নিয়ে আসুন, কোনো একটা হিরোইনের তৃতীয় বোনের রোল। আমি বলি যা কিছু হোক, কাজ তো নিয়ে আসুন। তো একতা কাপুর নিজের অফিসে বসেছিলেন, ওনার সঙ্গে জনার্দন নামের একজন পণ্ডিতজি বসেছিলেন। তো দূর থেকে ওই পণ্ডিতজি বলেন এই মেয়েটা যেই হোক, একে এক্ষুনি ধরো। উনি বলেন কেন? আসলে তিনি মানুষের চেহারাটা পড়তে পারেন অ্যাপারেন্টলি। বলেন এই মেয়েটা দারুণ কাজে আসবে, কিছু একটা আছে এর মধ্যে, একেই কাস্ট করো তুলসী। আমি শুনতে পাই। তো এই কথাবার্তা আমি শুনে ফেলেছিলাম। তারপর একটা বাইরে আসেন, বলেন কি নাম তোমার? তো আমি বললাম স্মৃতি মালহোত্রা, আমার বিয়ের আগের এটাই নাম ছিল বাবার বাড়িতে। তো উনি বলেন কি সাইন করছো? আমি বলি এই যে ম্যাডাম। তো উনি কন্ট্রাক্টটা নেন আর ছিঁড়ে ফেলে দেন। আমি বলি এ কি হলো, আমার চাকরি চলে গেল। তো
উনি বলেন না, নতুন কাগজ নিয়ে এসো। তাতে কিউকি সাস ভি কবি বহু থি লেখা ছিল, তুলসী লেখা ছিল। আর আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, কারণ আমার আগের কাজের কাগজটা ছিঁড়ে ফেলেছিল। তো উনি দেখেন আমার মুখটা কাঁদো কাঁদো হয়ে গেছে। উনি বলেন কি প্রবলেম হয়েছে? আমি বললাম ম্যাডাম বার্থডে ছিল আজ, এই একটাই শেষ ভরসা ছিল। উনি বলেন এই মেয়ের জন্য কেক নিয়ে এসো। আমি ভাবছি এসব কি হচ্ছে। উনি বললেন তুমিই আমার তুলসী। আমি বললাম হ্যাঁ। তো উনি বললেন জানো তুমি ইতিহাস রচনা করতে চলেছো। আমি বলি ইতিহাস নয়, এটা বলুন স্যালারি আপনি কত টাকা দেবেন। তো উনি ইতিহাস তৈরিতে ব্যস্ত ছিলেন আর আমি চেকের অপেক্ষায়। কিন্তু ইতিহাস তো রচিত হয়েছে। হয়েছে, ইতিহাস রচিত হয়েছে। আর এখানে তো ছোটরা বসে আছে, বড় যারা আছেন তাদের হয়তো মনে আছে সেই সময় আরও একটা বড় শো অমিতাভ বচ্চনজি নিয়ে আসতে চলেছিলেন। তো আমাদের একটা এমন স্লট দেওয়া হয়েছিল যখন কেউ টিভি অনও করতো না। আমি বলি রাত 10:30টায় যখন সবাই ঘুমিয়ে পড়ে সেই সময় কি ইতিহাস রচিত হবে। কিন্তু ধীরে ধীরে দর্শকরা দেখতে শুরু করেন, পছন্দ করতে থাকেন, আর হ্যাঁ আমার শিখরে পৌঁছে দেন। প্রথমে আপনাকে নোটিস করেছিলাম উলালা যে শোটা ছিল। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। আপনারা হয়তো হয়তো ওটিটিতে দেখেছেন না, নীলামকে দেখেছিলেন অ্যাক্টর? হ্যাঁ, নীলাম কোঠারিকে দেখেছিলেন তাহলে। তো একদিন সে অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হয়ে গেল যখন, তখন প্রডিউসার বলেন একটা মেয়ে ছিল হিন্দিভাষী, ওকে ডাকো। তো আমি পৌঁছাই, আমি বলি হ্যাঁ বলুন। তো উনি বলেন তুমি হিন্দি পড়তে পারো? আমি বলি হ্যাঁ। এ তো বড় অদ্ভুত প্রশ্ন। উনি বলেন এই অ্যাক্টর অসুস্থ হয়ে পড়েছে, তোমাকে এই পার্টটা করতে হবে, চটপট করে দেবে? তো ওনাদের মনে হয়েছিল আমি নতুন মেয়ে, আমার অনেকটা টাইম লাগবে, তাই 9 ঘন্টার শিফট রাখেন। কিন্তু আমি তো চটপট 1 ঘন্টাতেই পড়ে দিই, কাজ শেষ হয়, 8 ঘন্টা বেঁচে থাকে। ওনারা বলেন এই তো বেশি সাশ্রয়ী মেয়ে দেখছি। তো সব প্রডিউসার একে অপরকে ফোন করে বলেন এই যে মেয়েটা বেশ সাশ্রয়ী, টাকাও বেশি নেয় না, প্রচুর কাজ করে, একে চাকরি দেওয়া যাক। তো এমন একটা ট্রেন্ড হয়ে গেল, সবাই সবাইকে ফোন করতে থাকে। তো একজন বিখ্যাত অ্যাক্টর অর্জুন কাপুর, ওনার যে দিদা সতীশ্বরী, মোনা কাপুরের যিনি মা ছিলেন, উনি আমাকে ডাকেন। রাহুল রাবেলের নাম নিশ্চয়ই শুনেছেন, উনি আমাকে ডাকেন। আর শোভা কাপুর ডেকেছিলেন। আর ফোন আসে, আমি জিতেন্দ্র সাহেবের ওখান থেকে বলছি কি জানি কোন জিতেন্দ্র। আরে ভাই একটা জিতেন্দ্র, কি বোকা ভাবুন। আমি বলি আচ্ছা কিন্তু উনি আমায় কেন ফোন করছেন? উনি বলেন আসুন আপনাকে টেস্টের জন্য ডাকা হচ্ছে। তো এটাও কি সত্যি কোনো গারাজে ইন্টারভিউ নেন? আর গারাজে ইন্টারভিউ নিয়েছিল সেই সময় রজনী সিরিয়াল, আপনারা ছোটবেলায় হয়তো দেখেছেন, প্রিয়া তেন্ডুলকর সেখানে শুটিং করছিলেন। তো সে আসে, এই বাচ্চারা পুরো হিস্ট্রি রিভাইজ করবে, সেটা কে? সে আসে আর আমাকে দেখে বলে যে এটা কে? উনি বললেন নতুন বাচ্চা। আমাকে বলে বেস্ট অফ দ্য লাক, ভালো করে করো। আমি তো চোখ বড় বড় করে দেখছিলাম, এত বড় একজন লেজেন্ড। তো ওখানে গারাজে আমি আমার ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু ফেল করেছিলাম। তো সেই জন্যই বলছিলাম সবসময় জয় হয় না, অনেকবার ফেলিওরও আমার ইতিহাস ধরে রেখেছে। ফেলিওর তো আপনি অনেক দেখেছেন। আপনার হিস্ট্রি যতই দেখি ততই নতুন নতুন জিনিস খুঁজে পাই। মিকার একটা অ্যালবাম করেছিলেন। হ্যাঁ, মিকাকে চেনে এই জেনারেশন। সাवन में लग गई आग। তো শ্রাবণ নয়, আগুনটা আমি ছিলাম। হ্যাঁ, ছোট ছোট চরিত্রে দেখুন, এক তো আপনি দিল্লি থেকে আসেন, আপনার পরিবারের কেউ কখনো অ্যাক্টিং করেনি, আপনার বাবা মা এই সিদ্ধান্তের বিরুদ্ধে, খাবারের জন্য 2 টাকাও যদি না থাকে সেই সময় ধৈর্য, মর্যাদা, সততার সাথে যে কাজই পাবেন, এমনকি যদি তা এক্সট্রাও হয়, দৃঢ়ভাবে কাজ করো, তখন মাঝে মাঝে ঈশ্বরও বলেন তথাস্তু, যাও বাচ্চা আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তোর ভাগ্য ফিরে যাবে। তো এইরকম অনেক ছোট ছোট কাজ করেছি। লোকজন জানতো না একদিন এটা ইতিহাস হয়ে যাবে। কিন্তু আমি যখন জীবনের দিকে ফিরে তাকাই, আমি কৃতজ্ঞ সেই লোকগুলোর কাছে যারা একজন আনকোরা, একজন আননোনকে একটা সুযোগ তো দিয়েছিল। তো আমার জীবনের লক্ষ্য হয়ে ওঠে যে আমি যতটা সম্ভব পারবো, আমি কোনো একজন ইয়াংস্টারকে, সে এমন একজন ব্যক্তিকে যার কোনো নাগাল নেই, কোনো পরিচয় নেই, তেমন কাউকে সুযোগ দেব যেমন আমাকে সুযোগ দেওয়া হয়েছিল। মডেলিং এর দিনগুলোর ছবি আমি দেখেছি, তার আগেরও একদম স্টানিং পিকচার। সত্যি স্টানিং তো নয়, কিন্তু দেখাই লোকজনকে হে ভগবান। क्योंकि स्मृति भी कभी पतली थी। এগুলো মিস ইন্ডিয়ার ছবি। আজ আমাকে দেখে মনে হচ্ছে না, কিন্তু আমি মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট ছিলাম।
এইসব জিনিস কিন্তু আজ আমি জনগণকে বলতে চাই, একটা রহস্য আছে যেটা রজতজিও খুলছে না, বলে দেব। এই যেটা দেখছেন এটা 1998-এর, আর 1995 থেকে 1997 পর্যন্ত আমি যেখানে কাজ করতাম সেখানকার প্রধান রজতজি ছিলেন। উনি কখনো, তো আমি একদম বটম অফ দ্য পিরামিড ছিলাম আর রজতজি শীর্ষে ছিলেন। তখন তিনি নিউজ পড়তেন। জি নিউজে ছিলেন আর গোয়াতে স্ট্রিঙ্গার ছিলেন আমি, স্মৃতি ইরানি। কে জানতো সাফল্য পেয়ে একদিন বসের কাঠগড়ায় দাঁড়াতে হবে আপকি আদালতে। আমার মনে হয় অনেকেই আজ আপনারা যে আদালতে এসেছেন, আপনারা যে বিল্ডিং এ রয়েছেন, সেই বিল্ডিং এর ভিতটা আমি তৈরি হতে দেখেছি। দেশের রাজনীতিতে পা রেখে যখন আমি প্রথমবার দিল্লিতে আসি, তখন সেখানে দূর থেকে ভিড় দেখতে হাজির ছিলেন রজত শর্মাজি। আপনি আমাকে অনেক পুরনো জিনিস মনে করিয়ে দিচ্ছেন। আমি মনে করিয়ে দিচ্ছি যে আমি একাই বুড়িয়ে যাইনি। আরো আপনার পুরনো কথাগুলো মনে পড়ছে আমার। মনে হচ্ছে এখন আমি আপনার বিরুদ্ধে অভিযোগ আনছি। আপনি বিনোদ খান্নার সঙ্গে একটা ফিল্ম করেছিলেন। কোনো ফিল্ম করিনি, একটা টেলিভিশন সিরিয়াল করেছিলাম যেটা আমি প্রডিউস করেছিলাম, লিখেও ছিলাম আমার নিজের। বিনোদ খান্নার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? একজন অত্যন্ত দক্ষ অভিনেতা, অভিজ্ঞ, কিন্তু রাজনীতিতে ওনার যে ধরনের শ্রদ্ধা ছিল, ওনার যে ধরনের প্রবণতা ছিল, তা সত্যি প্রশংসনীয় ছিল। খুবই ডিসিপ্লিন ছিলেন উনি, আর নো ননসেন্স ব্যক্তি ছিলেন। তো ওনার সঙ্গে কাজ করা আর ওনার নো ননসেন্স অ্যাটিটিউড সার্ভাইভ করা একটা বড় সম্মানের বিষয় ছিল। ঠিকই বলেছেন, সত্যি রাজনীতি এবং ফিল্ম লাইনে খুব কন্ট্রিবিউশন ছিল বিনোদ খান্নার। বিনোদ খান্নাজির ছিল, হেমাজির ছিল, আজও হেমাজির কন্ট্রিবিউশন রয়েছে। শত্রু স্যার এখন অন্যদিকে রয়েছেন, কিন্তু আমার জীবনের প্রথম অ্যাওয়ার্ড যারা দিয়েছিলেন তাদের মধ্যে শত্রুঘ্ন সিনহা ছিলেন। আমার মনে আছে যদি কোনো পুরনো ক্লিপ বের হয় তাহলে আমি জাজ হিসেবে ছিলাম, ঠিক আজ যেমন আপনি জাজ হিসেবে বসে আছেন, আমি জাজ হিসেবে বসেছিলাম। আর আমি যার ওপর জাজমেন্ট বা যার ওপর মন্তব্য করেছিলাম তিনি আজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তো ভগবন্ত মান। হ্যাঁ, তো টেলিভিশন এবং মিডিয়া জগতে, সেটা সাংবাদিক হোক, শিক্ষাবিদ হোক বা অভিনেতা যাই হোক না কেন, এমন অনেক মানুষ আছেন যারা আজও মেইন স্ট্রিমে রয়েছেন। শত্রুজির সেন্স অফ হিউমার অসাধারণ, কিন্তু এই বিষয়ে আমি কম মন্তব্য করলেই ভালো হবে। কিন্তু হ্যাঁ, এই সব স্টলওয়ার্ডস যারা রয়েছেন, আমি দত্ত সাহেবের সাথেও কাজ করেছি, যদিও তিনি কংগ্রেসে ছিলেন, কিন্তু ওনার নিজস্ব কন্ট্রিবিউশন ছিল। আর আমার মনে হয় আপনি আমিজের কথাও বলতে পারেন, কারণ সবাই বলে যে উনি খুব কষ্ট পেয়েছিলেন সেই সময়। ওনার ব্যক্তিত্ব এমন যে যদি তরবারি টানা হয় তাহলে তিনি শান্তির দূতই হয়ে থাকতে চাইবেন। আর আমরা সেই প্রজন্মের, যদি তরবারি টানা হয় যতক্ষণ না রক্তপাত হয় ততক্ষণ খাপে ঢোকে না। তো এটা দৃষ্টিভঙ্গি আর অভিজ্ঞতার পার্থক্য। হ্যাঁ, জনগণের থেকে দু একটা প্রশ্ন। તો મોટાબેન મારું કહેવાનું એમ છે કે હવે અમે તુલસીનું કયું રૂપ જોઈશું, જે જૂનું હતું ઈ કે કોઈ નવા આપણે અંદાજમાં? ગુજરાતીમાં જ વાત કરશું તો બધાને કેમ ખબર પડશે કઈ વાત થઈ? જ્યાં જાઓ ત્યાં ગુજરાતી. હા, જ્યાં ગુજરાતી ત્યાં સદાકાળ ગુજરાત। પણ উনি এটাই জিজ্ঞেস করছেন যে তুলসীকে এখন কোন রূপে দেখা যাবে। আমি এখন আপনার ট্রান্সলেটর হয়ে গেছি। কিন্তু আমার মনে হচ্ছে যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বাংলায় অনুবাদ করে দিচ্ছি। ઘરની વહુ જેમ હતી એમ જ છે, বাড়ির পুত্রবধূ যেমন ছিলেন তেমনই আছেন। પણ ફરી મળીએ આપણે। আরো একটা প্রশ্ন নিতে পারি? मी नागपूरमधून महाराष्ट्रमधून बापरे, ही काय आजमाली लँग्वेजची टेस्टिंग चालली आहे का? नाव काय आहे तुमचं दादा? प्रदीप नाव प्रदीप आहे. दादा. किती वर्ष झाले इकडे? मला 16 मध्ये आलो होतो इकडे. अरे वा, सांगा. मला एक माझा प्रश्न आहे तुम्हाला की महाराष्ट्रात आता मराठी भाषेवरून जे विवाद सुरू आहे, तर राज ठाकरे साहेब म्हणतात की जो हिंदी में बोलेगा त्याच्या कानाखाली वाजवेल, हे खरं आहे का? আমারও তাই মনে হয়। আর আপনাকে আগে থেকেই বলে রাখছি, আমার ঠাকুমা মহারাষ্ট্রীয় এবং দাদু পাঞ্জাবি, যিনি দেশভাগের পর উত্তরপ্রদেশ থেকে গেছেন মুরাদাবাদে।
আমার মামা দাদু বাঙালি, আর আমার দিদা যখন দেশভাগ হয়েছিল, তো যাকে আমরা আজ বাংলাদেশ বলে জানি, সেখান থেকে আসামের ধুবড়িতে উনি এসেছিলেন। আমার মনে হয় একজন অ্যাক্টর সম্প্রতি খুব ভালো কথা বলেছেন যে ভাষা আলোচনার বিষয়, এটা সংযমের বিষয়, জাতির প্রতি গর্বের বিষয়, আর রাষ্ট্রকে বিভিন্ন ধারার মাধ্যমে জাতিকে একত্রিত করার বিষয়। যখন ভাষা বিতর্কের বিষয় হয়ে ওঠে, তখন এটা কোনো একক সমাজ, একটা শ্রেণী, একটা বর্ণ, উপবর্ণ বা রাজ্যের ক্ষতি করে না, বরং সমগ্র দেশের করে। আমরা যদি ভারতকে আমাদের মাতৃভূমি বলি, তাহলে আপনি মায়ের হাতে আঘাত করুন বা মাথায়, মায়ের হৃদয়ে ব্যথা হয়। তো আমরা 16,000 উপভাষায় কথা বলি। আমাদের 125টা সাংবিধানিকভাবে স্বীকৃত ভাষা রয়েছে, এবং আমরা আজও জোরের সাথে এগিয়ে যাচ্ছি, কারণ আমরা সমস্ত ভাষাকে সম্মান করি। आणि मी तुम्हाला भेटते कार्यक्रम परत। আচ্ছা, গুজরাটি মারাঠি তো হলো, এবার যদি কেউ বাংলা জিজ্ঞাসা করতে চান তাহলে জিজ্ঞেস করুন। আপনি আচ্ছা, আমার আপনি টেস্ট বাঙালি? নিচ্ছেন আজ? ল্যাঙ্গুয়েজ টেস্ট চলছে। ল্যাঙ্গুয়েজ টেস্ট চলছেই যখন, তো আপনি কি বাঙালি? হ্যাঁ, বাঙালি। এ মা, কোথা থেকে? নামটা কি আপনার? আমার নাম সানন্দা ব্যানার্জি। কোথা থেকে আপনি? কলকাতায়, এখন নয়ডাতে থাকি। আচ্ছা। তো আমার বাংলাতে- দাদু থাকতেন সল্টলেকে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি অরিজিনালি শান্তিনিকেতন থেকে। আরে বাবা, বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই। আমার দাদু ছিলেন সল্টলেক থেকে, মানে দাদুর ভাই এরা সবাই ওখানে, এখনো মামা থাকেন, আর পরিবারের 1-2 লোক দমদমে থাকে। আচ্ছা, এবার একটু আমি সহজভাবে বুঝিয়ে দিন। হ্যাঁ, তো ইনি এটাই বলছেন যে ইনি কলকাতায় থাকতেন, এখন নয়ডায় থাকেন, কিন্তু এনার বাবার যে পরিবার তারা শান্তিনিকেতনে থাকতেন। তো আমি আমার পরিচয় দিলাম ওনাকে যে আমার দাদু সল্টলেকে থাকতেন, আর ওনার কিছু পরিবারের লোক দমদমেও থাকতেন। আপনার হয়েও আমি ট্রান্সলেট করে দিলাম। হ্যাঁ, বলুন। আমি বাংলাতে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই, যে আমাদের যে বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, উনি মহিলা হওয়ার সত্ত্বেও বাংলাতে যে এত, স্পেশালি হিন্দু মহিলাদের ওপর এত অত্যাচার হচ্ছে, সেটার কোনো বিচার নেই। এই ব্যাপারে আপনার কি মত? উনি আমায় জিজ্ঞাসা করছেন যে বাংলার যিনি মুখ্যমন্ত্রী, একজন মহিলা হওয়া সত্ত্বেও কিভাবে মহিলাদের উপর নির্যাতন সহ্য করে যাচ্ছেন, এবং বিশেষ করে হিন্দু মহিলাদের সাথে যে ধরনের দুর্ব্যবহার করা হচ্ছে তা নিয়ে তিনি মুখ বন্ধ করে রেখেছেন কেন। আমার এটাই মনে হয় দিদি, যে বিষয়টা কে নারী কে পুরুষ নয়। আপনি যখন কোনো ক্ষমতার আসনে থাকেন, তখন আপনার লক্ষ্য একটাই থাকে, সংবিধানের সুরক্ষার অধীনে প্রতিটি শ্রেণী, প্রতিটি বয়স, প্রতিটি ধর্ম, প্রতিটি বর্ণের মানুষকে রক্ষা করা। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে যে বাংলায় মা মাটি মানুষ সম্পর্কে আলোচনা করা হয়, সেখানে বাংলার সাংস্কৃতিক আদর্শে দুর্গাপুজো একটা নেসেসিটি, একটা ওয়ে অফ লাইফ। আমরা যে বলি না, মহিলাটা ধর্ষিত হচ্ছে, মহিলাদের ধর্ষণ করা হচ্ছে, সেটা বাংলায় বা দেশের কেউ মেনে নেয় না। একজন কর্মী হিসেবে আমি বাংলায় সেই দৃশ্য দেখেছি, এবং সম্ভবত দিল্লি বা নয়ডায় বসে থাকা যুবকরা জানে না যে যদি কোনো দরিদ্র পরিবারের কোনো ছেলে তৃণমূল কংগ্রেসের মমতাজির বিরুদ্ধে আওয়াজ তোলে, তাহলে সার্বজনিকভাবে মাঠে তাকে ফাঁসি দেওয়া হয়। যে সব মহিলারা ভারতীয় জনতা পার্টির বুথে কাজ করেন, ফলাফল ঘোষণার পর চুল ধরে টেনে নিয়ে প্রকাশ্যে ধর্ষণ করা হয়েছিল। বিজেপি কর্মীরা যখন গ্রামে ফিরতে পারছিল না, তখন সেই গ্রামের নেতারা বাজারে বসে বলেছিলেন যে তোমাদের পুত্রবধূ এবং কন্যাদের আমাদের সাথে রাতে পাঠাও, তাহলেই গ্রামে ফিরতে পারবে। তো এটাই রাজনৈতিক বাস্তবতা। আর এইসব কেবল বাংলায় নয়, কেরালাতেও বিজেপি কর্মীদের সঙ্গে ঘটেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী একজন ভদ্রলোককে রাজ্যসভায় মনোনীত হওয়ার জন্য অভিনন্দন দিয়েছিলেন। সেই মাস্টার সাহেব, যিনি রাষ্ট্রপতির মনোনীত প্রার্থী ছিলেন, যেহেতু তিনি সংঘের একজন স্বেচ্ছাসেবক ছিলেন, তার উভয় পা কেটে ফেলা হয়েছিল। কেরালায় আমাদের অনেক কর্মীকে এমনভাবে হত্যা করা হয়েছিল, কেউ স্কুটার চালাতেন 2 টাকা আয় করার জন্য, এখান থেকে তার হাত কেটে ফেলা হয়েছিল। যদি সে আর কামাতেই না পারে, আওয়াজ কি করে তুলবে? আমি 25 বছর ধরে এই ধরনের কর্মীদের সাথে কাজ করেছি।
রজতজি, আমি অটল বিহারী বাজপেয়ীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখেছিলাম, নরেন্দ্র ভাইকে প্রধানমন্ত্রী হিসেবে দেখেছি। আমরা সেই সময়টাও দেখেছি যখন আমাদের ক্ষমতা ছিল না, আমাদের একে অপর ছাড়া। আর রজতজি, বিজেপির সঙ্গে আমার যে সম্পর্ক তৈরি হয়েছে সেটা আমি কখনোই উপেক্ষা করব না। আমি শুনেছি যে ঝাড়খণ্ডের একজন কর্মী ছিলেন, তাকে আপনি আপনার বাড়িতে নিয়ে এসেছিলেন। আশা, ও বিদ্যার্থী পরিষদে ছিল আর ২৬ বছর বয়স। তো তখন কেউ তাকে বলেছিল আমি ভিক্টর ব্যানার্জির সাথে একটা বাংলা ছবি শুটিং করছি, আর তাকে বলা হয়েছিল যে আমি মহিলা মোর্চার জাতীয় সভাপতি ২০১১ সালে। আশা, স্মৃতি ইরানির সাথে দেখা করো, কারণ সে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নয়, স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট ছিল। তো সে বলে আমি কোনো অ্যাক্টরের সঙ্গে দেখা করব না। আর আশার সবেমাত্র বিয়ে হয়েছিল। তো তখন তার স্বামী বলে না না, স্মৃতি ইরানির সঙ্গে দেখা করা যাবে, চলো কলকাতায় যাই। তাই দেখা করতে এসেছিল। আর আমি বললাম আশা, তোমার বিজেপিতে যোগদান করে কাজ করা উচিত। সে ঝাড়খণ্ডের একটা আদিবাসী পরিবারের সন্তান। তাই আমি তাকে কোনোভাবে রাজি করতে পেরেছিলাম। ও আমার সাথে আমার দলের জাতীয় মন্ত্রী হয়েছিল। তো তার প্রথম বিবাহ বার্ষিকীতে তার স্বামী তাকে কেনাকাটা করাতে নিয়ে গেল আর বলল চলো আজ তোমাকে একটা উপহার দেব, আমাদের বিবাহ বার্ষিকী। সে তাকে দোকানে রেখে নিজের জন্য কিছু কিনতে গেল। আশার কাছে ফোন এলো। সেই ফোনটা নকশালদের ছিল। বলা হয় তোর স্বামীকে হত্যা করা হয়েছে, তুই বড় নেতা হয়েছিস, এসে ডেড বডি নিয়ে যা। আপনি ইমাজিন করুন, ২৬ বছরের একটি মেয়ে, তাকে ফোন করা হয় তুমি ঝাড়খণ্ডের রাস্তায় নকশালবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছ, গ্রামে আওয়াজ তুলেছ, সে গুমলা দুমকার মতো জায়গায় কাজ করো, তোর স্বামীকে হত্যা করা হয়েছে, বডি নিয়ে যা। তো অবভিয়াসলি সে শকড হয়ে গিয়েছিল। আর সে আমাদের কর্মী, আমাদের পরিবারেরই একজন অংশ। আর আপনি একজন ২৬ বছর বয়সী মেয়েকে শেষ হয়ে যেতে দেখতে পারেন না। আমি আশাকে বলি চল আমার সঙ্গে। ও মুম্বাইতে আমার সঙ্গে থাকে। যতক্ষণ না আমি অনুভব করলাম যে আশা আবার তার পায়ে শক্তভাবে দাঁড়িয়েছে, ততক্ষণ সে আমার সাথেই ছিল। তাই তাকে বলেছিলাম জীবনে কি হতে চাও? আমি একজন নেতা হতে চাই, যাতে আমার সাথে যা ঘটেছে তা অন্য কারোর সাথে না ঘটে। আর রজতজি, ২৭ বছর বয়সের মেয়ে, আমি আশাকে বলেছিলাম যে আমি তোর জন্য একটা ছেলে খুঁজছি, তোর আবার বিয়ে করা উচিত। ও বলে একেবারেই না, আমার জন্য আমার পরিবারের আর কেউ যেন মারা না যায়, আর আমি আমার সারা জীবন বিয়ে করব না। সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সে দুবার রাঁচির মেয়র হয়েছিল, সে বিজেপি জাতীয় মন্ত্রী হয়েছিল, এখন সে কমিশনারের সদস্য। তো আমি এটাই বলতে চাই যে আপনি রাজনীতিতে অনেক নেতাকেই দেখতে পাবেন, কিন্তু যদি একটু পর্দা সরিয়ে দেখেন তাহলে দেখবেন অনেকের জীবন সংগ্রামপূর্ণ। আর আশা, পার্টি আশাকে বাংলার দায়িত্বও দেয়। এখন দেখুন, আপনি বাংলায়, গুজরাটিতে, মারাঠিতে বলতে পারেন, আপনি পাঞ্জাবিতেও বলতে পারেন, হিন্দিতেও বলতে পারেন। না, আমি প্রথমবার মানুষকে জানাতে চাই, ওটা জার্মান ছিল। তো রাজার যে একটু যে জার্মান দর্শক কোথা থেকে পাবো? আপকি আদালত আমাদের যে এই শোটা, সেগুলো আমরা আলাদা আলাদা ভাষায় ট্রান্সলেট করে অন এয়ার করেছি, যার মধ্যে গুজরাটি রয়েছে, বাংলা রয়েছে, মারাঠি রয়েছে, তামিল, তেলুগু রয়েছে। তো আমি চাই আপনি যে এই ৩টে ভাষা বললেন, সেগুলোই আমার তরফ থেকে দর্শকদের বলুন যে এই দেখুন ফ্রিতে প্রোমো করাচ্ছে। আপনারা সবাই আপকি আদালত বাংলায় দেখুন। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, આપ સૌ આવીને રજતજીનું આપકી અદાલત ગુજરાતીમાં જો, એવી મારી વિનંતી. आणि नागपूर काय बोलायचं आहे यांना? बोला, रजतजीचा प्रोमो करा तुम्ही पण. मराठीत बघा आपकी अदालत रजत शर्मावर. আপনাকে অনেক ধন্যবাদ। এই সুযোগে ওই সকল মানুষের কাছে আপকি আদালতের শো পৌঁছবে, অনেকেই তাদের নিজস্ব ভাষায় দেখছেন, কিন্তু এই প্রমোশন আমার খুব কাজে লাগবে। তো আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে স্মৃতি ইরানির সঙ্গে সওয়াল জবাবের আরো এক পর্ব। কংগ্রেসের লোকেরা তো বেজায় খুশি যে চলো এ আবার টিভিতে ফিরে গেছে, আপদ গেছে। ওরা তো এটা বলছে যে গেই ভ্যাঁস পানি মে। তাহলে আপনি আমাকে মহিষ বলছেন নাকি জল? ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন করছি ফর্মার ইউনিয়ন মিনিস্টার স্মৃতি ইরানিকে। আপকি আদালতে পরের অভিযোগ।
আপকি আদালতে ফর্মার ইউনিয়ন মিনিস্টার স্মৃতি ইরানির বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি মাঝে মাঝেই বিভ্রান্তির সৃষ্টি করেন। দেখুন, যখন থেকে আপনি অ্যানাউন্স করেছেন যে আপনি কিউকি সাস ভি কবি বহু থিতে তুলসী চরিত্রে ফিরে আসবেন, তখন থেকে কনফিউশনের শুরু। কংগ্রেসের লোকেরা তো বেজায় খুশি যে চলো এ আবার টিভিতে ফিরে গেছে, আপদ গেছে। ওরা তো এটা বলছে যে গেই ভ্যাঁস পানি মে। তো আপনি আমাকে মহিষ বলছেন নাকি জল? কারণ মহিষ বললে আমার শারীরিক গঠন নিয়ে কটূক্তি করছেন, আর জল বললে এটা বোঝাতে চাইছেন মনুষ্যত্বের দিক থেকে আমি কতটা গভীর। আমি তো আপনার গভীরতার কথা বলছি এবং আপনার শারীরিক গঠন নিয়ে কেউ কিছু বলতে পারবে না। ভালো কথা, আদালতে জনগণ অন্তত জানতে পারলেন আমি মহিষ নই। আমি আপনাকে কমপ্লিমেন্ট দেব যে গত কয়েক মাসে আপনি আপনার ওজন এতটা কম করেছেন। আমি আপনাকে বলছিলাম যে কনফিউশন তো আছে, কংগ্রেসের লোকেরা কতটা রিলিভড হয়েছে যে এ চলে গেছে। দেখুন, যুদ্ধক্ষেত্রে রাজাজি অনেক সেনাপতিকে পরাজয় স্বীকার করতে হয় বা তারা হেরে যান, কিন্তু যুদ্ধক্ষেত্রে আপনার মর্যাদা এমন বেড়ে যায় যে শত্রুরাও আপনাকে হত্যা করে গর্বিত বোধ করে। আপনার মর্যাদা এতটাই বৃদ্ধি পায় যে শত্রুও গর্বিত বোধ করে যে আমরা তাকে হত্যা করেছি। কিন্তু শত্রু এটাও জানে যে ঈশ্বরের এত অসীম করুণা আছে, যখনই আপনি অনুভব করেন যে আপনি আমাকে হত্যা করেছেন, আমি আবার আবির্ভাব হয়ে যাই। কংগ্রেস তো তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে লিখেছে যে গুড লাক স্মৃতি ইরানি। দেখুন রাজাজি, আপনি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিলেন, মিডিয়াতে আমার সিনিয়র হিসেবে। আপনি এমন একটা সময় দেখেছেন যখন কংগ্রেস বলেছিল হু ইজ স্মৃতি, আর আজ তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে লিখেছে গুড লাক। তো যে তার শত্রুকেও গুড লাক বলতে বাধ্য করে, ভেবে দেখুন ভারতের সেই মহিলার পরাক্রম কেমন হবে। কেউ তো এও লিখেছে যে আপনি টিভিতে ফিরে এসেছেন, মানে ন্যাড়া আবার বেলতলাতে ফিরেছে। আমি জানি না ওরা কোন জিনিসটাকে বুদ্ধু বলেছে। যিনি সক্ষম এবং 25 বছর ধরে মিডিয়া আর টেলিভিশনের পাশাপাশি অনবরত রাজনীতিও করে গেছেন, যিনি নিম্ন স্তর থেকে আসা একজন, কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্য উজ্জ্বল করেছেন, যে সব রকম প্রতিকূল পরিস্থিতিতেও জাতির সম্মানে কোনো না কোনোভাবে জাতির সেবা করেন। যদি কংগ্রেসের বুদ্ধিজীবীদের মনে হয় আমি বুদ্ধু, তাহলে আমি সেটাই। আমি এই দেশকে, এই সমাজকে নিচ থেকে ওপর পর্যন্ত দেখেছি। কংগ্রেস দলের যদি মনে হয় পরিশ্রমী মানুষ যারা সাধারণ পরিবার থেকে আসে, আর যারা মহিলা, যাদের ভারতের মহিলা বলে থাকি সাধারণ পরিবার থেকে আসা, যদি বোকা মনে হয় তো সেটা তারাই জানে। হয়তো সেই কারণেই তারা আরও 15 বছর বিরোধী দল হিসেবেই থাকবে। কিন্তু ওরা মনে করেছিল যে স্মৃতি ইরানি আমেঠিতে হেরে গেছেন, আচ্ছা চলো এবার তো কেল্লা ফতে, ওর পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। আমি তো 2014 সালেও আমেথিতে হেরেছিলাম, মনে হয় তারা ভুলে গেছে। হয়তো ওরা ভুলে গেছে। আমি 2004 সালেও চাঁদনি চক গিয়েছিলাম। আর একবার ভাবুন, যদি আমি 2004 সালে চাঁদনি চক নির্বাচনে জিততাম, তাহলে কি আমি স্মৃতি ইরানি হতাম যে আজ আপকি আদালতে বসে আছে? তো আমার ভাগ্য সবসময় জয় দিয়ে লেখা হয়নি। অনেকবার আমি আমার পরাজয়ের মাধ্যমেও আমার ভাগ্য নতুনভাবে লিখতে সামর্থ্য হয়েছি। আপনার পার্টির লোকেদের তো কনফিউশন দূর করে দিন। ওরা বলছে আভি না যাও ছোড়কর কে দিল আভি ভরা নেই। আমার দলে কোনো বিভ্রান্তি নেই, বরঞ্চ বেশ কনফিডেন্ট স্মৃতি ইরানির ওপর। কারণ যখনই সমাজের ওপরে বা জাতির ওপরে কোনো চ্যালেঞ্জ আসবে, যখনই দলের মাধ্যমে দেশ ও সমাজের সেবা করার সুযোগ আসবে, এবং যখনই আমরা স্মৃতিকে জিজ্ঞাসা করব, তিনি তার দায়িত্ব থেকে পিছুপা হবেন না। এখন আপনি আরো একবার সাস ভি কভি বহু থির সেটে, হ্যাঁ, এখন একটা নতুন চ্যালেঞ্জ। অনেকেই মনে করেন আমরা মিডিয়ার লোক, আমাদের সমাজে কি ঘটছে তা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই বা আমরা কোনো খবরও রাখি না। খুব কম লোকই বোঝে যে মঞ্চে বা টেলিভিশনের পর্দায় শিল্পীরা বা আপনাদের মতো মহান ব্যক্তিরা যারা সংবাদের মাধ্যমে সমাজ গঠন করেন, তারা যে ভূমিকা পালন করেন তা সমাজকে অবহিত করেন। তাদের নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব অভিজ্ঞতা রয়েছে। কোথাও না কোথাও তাদের হৃৎস্পন্দনও দেশের হৃৎস্পন্দনের সাথে যুক্ত। তাই আজ যখন আমি তরুণদের মতো শিল্পীদের মধ্যে যাই, তখন নতুন শিল্পীদের একটা বিশাল দলও থাকে এবং তারা
যখন আমার সাথে বসে আলোচনা করে তখন চিত্রনাট্য নিয়ে আলোচনা কম হয়, দেশের সংসদে কি চলছে সেই আলোচনা বেশি হয়, অর্থনৈতিক অবস্থা কি চলছে, দেশের ইতিহাস কি, দেশের ভবিষ্যৎ কিভাবে গড়ে তোলা যায়, এই বিষয়গুলো আলোচনা করা হয়। এতে কি কোনো রকম সমস্যা হয় না? কারণ 2014তেও আপনি সেটে ছিলেন, একটা ফোন এলো আর আপনি আমি সবকিছু ছেড়ে ঋষি চলে কাপুর গিয়েছিলেন। সাহেবের সাথে একটা ছবিতে কাজ করার জন্য সিমলায় ছিলাম। সকালে যখন আমাকে ফোন করা হলো যে আমাকে দিল্লিতে আসতে হবে এবং বিকেলে শপথ নিতে হবে, তখন ক্যামেরার মুখোমুখি হওয়ার যে শেষ মুহূর্তটা ছিল সেটা ছিল প্রয়াত ঋষি কাপুরজির সাথে। ঋষি কাপুরজিকে আপনাকে কোনো পরামর্শ দিয়েছিলেন? উনি বলেন, চোখের পলকও ফেলো না, সময় নষ্ট করো না। ক্রুতে থাকা বাকিরা ভীষণই খুশি হন এবং এটাই বলেন যে দ্রুত ব্যাগ গুছিয়ে দিল্লি চলে যাও, কারণ জাতির সেবা সবথেকে বড় সেবা, আর এত বড় সৌভাগ্য হয় না। তো এমন কোনো সুযোগ তো আর আসবে না যে আপনাকে আবার ফোন করা হবে আর তারপর আপনাকে কিউকির সেট থেকে সোজা দিল্লিতে শপথ নিতে দেখা যাবে? দেখুন, আমি সুযোগের খোঁজ করি না, সুযোগ আমাকে খুঁজে নেয়। তো কোন সুযোগ আমাকে কখন খুঁজে নেবে এটা আমি জানি না। আমি এইটুকুনি জানি যে যখন সুযোগ আমাকে খুঁজতে আসবে তখন কিন্তু আপনি হতাশও হবেন না আর লজ্জিতও হবেন না। রাজনীতি এবং মিডিয়াতে আজ যে প্রতিভা নিয়ে আমি পরিচিত তার মানদণ্ডের নিচে আমি কখনোই নামব না। আপকি আদালতে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমি অনেকবার দেখেছি অমিতাভ বচ্চনের মতো স্টার রাজনীতিতে যোগ দিয়েছেন এবং পরে খুবই হতাশ হয়েছেন এবং তিনি বলেছিলেন যে এটা খুবই স্ট্রেসফুল আর আমি কখনোই রাজনীতিতে যাব না। রাজেশ খান্না সাহেবও রাজনীতিতে এসেছিলেন এবং তিনিও হতাশ হয়ে ফিরে গেছেন। আমি রাজনীতিতে যোগদান করিনি, আমি রাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত হয়েছি। তফাৎ আছে। কারণ যখন আপনি রাজনীতিতে যোগদান করেন তখন আপনি নিজের জন্য কিছু খোঁজেন, যখন আপনি রাষ্ট্রনীতিতে যোগদান করেন তখন আপনি জাতির জন্য নতুন উচ্চতা, নতুন উপলব্ধি খুঁজতে থাকেন। এটাই হলো পার্থক্য। নিজের জন্য কিছু করা এটা অনেকেই করে, অন্যদের জন্য বেঁচে থাকা, অন্যদের প্রতি সেবার মনোভাব থাকা, এমন সৌভাগ্য এবং সুযোগ খুব কম লোকই পায়। তাই আমি এটাই বিশ্বাস করি যে যদি আপনি এই সুযোগ পান তাহলে আপনার সর্বস্ব বিলিয়ে দেওয়া উচিত। আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো আমি স্মৃতি ইরানি হিসেবে বিজেপিতে যোগ করেছিলাম আর এখন সবার দিদি হয়ে গেছি। দেখুন স্মৃতিজি, তুলসী চরিত্র হিসেবে আপনার অবদানও ছিল অপরিসীম, সেটাও মানুষকে সেই সময় নতুন করে ভাবার সুযোগ করে আর দিয়েছিল। আমরা টিমে ছিলাম মোটে 150 জন। আমরা যখন প্রথমবারের মতো অনুষ্ঠানটি করেছিলাম তখন সম্ভবত একতা কাপুর ছাড়া আর কারোরই নিজস্ব বাড়ি, ভালো ব্যাংক ব্যালেন্স, নিজস্ব গাড়ি ছিল না। তাই যখন আমি সমাজের দর্শকদের সাথে দেখা করি তখন আমি তাদের ধন্যবাদ জানাই যে তোমাদের জন্য 150টি পরিবার বড় হয়েছে। আজও যখন আমরা আবার কিউকি সাজবি কবি বহু করছি তখন সে কেবল একটা চরিত্র নয়, শুধু একটা সিরিয়াল নয়, অনেক মানুষের আয়ের রাস্তা যেটা জনসাধারণের মাধ্যমেই ধীরে ধীরে বাড়তে থাকবে। তাই মনে রাখবেন, যখনই আপনি টিভি চালু করবেন তখন কারো না কারো বাড়িতে রান্নার যোগান আপনি দিচ্ছেন। আমাকে তো এটাও বলা হয়েছিল যে স্মৃতি ইরানি সেই সময় প্রতিদিন 1800 টাকা করে পেতেন। হ্যাঁ, আমি ম্যাকডোনাল্ডসে প্রতি মাসে 1500 টাকা পেতাম। তাই যখন আমাকে বলা হয়েছিল যে তুমি যদি অভিনয় করো তাহলে তুমি প্রতি মাসে যত আয় করো প্রতিটা দিন সেটা পাবে, তাই আমার পুরো মনোযোগ ছিল এই বিষয়টির ওপর। ভাই, আর্থিকভাবে এটা খুবই কঠিন ব্যাপার, তাই যদি তুমি ভালো বেতন চাও তাহলে তোমার সেখানে একটি কাজ করা উচিত। অন্যদিকে একতা খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে আমি ইতিহাস তৈরি করতে যাচ্ছি, তোমার কোনো ধারণা আছে? আমি বললাম, ম্যাডাম, পেচেক ছাড়া আমার আর কোনো ধারণাই নেই। এখন আমি শুনছি ওই 1800 টাকা বেড়ে এখন 18 না, লক্ষ হয়েছে। 18 লাখ টাকা হয়নি, কিন্তু যদি পাইও তাতে ক্ষতি কি? অসুবিধাটাই বা কোথায়? কারণ আমাদের ক্ষেত্রে মহিলারা পুরুষদের তুলনায় কম টাকা পান। তাই যতক্ষণ আমি এই ক্ষেত্রে ছিলাম আমিই ছিলাম সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা এবং ক্যামেরার সামনে কথা বলতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি আমার ট্যাক্স খুব ভালোভাবে দিই এবং আমি চাই যে আজ যদি আমার মতো কোনো মহিলা আপনার অনুষ্ঠান দেখছেন, যদি এখানে বসে কোনো মহিলা থাকেন, তবে তিনি তার ক্ষেত্রে গিয়ে বলবেন যে আমার যদি প্রতিভা থাকে, যদি আমি আমার কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমার একজন পুরুষের সমান বেতন চাই এবং পুরুষের চেয়েও যদি ভালো কাজ করি তাহলে আরও বেশি বেতন চাই।
যে তুলসীর রোল আপনি করেছিলেন তাতে যে ইমেজ তৈরি হয়েছিল, পলিটিক্সে তার কোনো লাভ পেয়েছেন আপনি? মোটেও না, এতে ক্ষতি হয়েছে। কারণ আমি যখন রাজনীতিতে আসি তখন অভিনেতাদের ভাবমূর্তি ছিল যে তারা সিরিয়াস নন, তারা আইন প্রণয়ন করতে জানেন না, তারা দেশের আইন পাশ করতে জানেন না। যদি তারা কোনো মন্ত্রণালয়ে থাকেন তারা তাদের দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করেন না, তারা সময় দেন না, জনসাধারণের সাথে দেখা করেন না, দরিদ্রের জন্য কাজ করেন না। এই প্রসঙ্গে জিজ্ঞেস করি, যেমন হেমা মালিনী জি রয়েছেন, তিনিও বিজেপির বড় স্টার ক্যাম্পেইনার, তিনিও মেম্বার অফ পার্লামেন্ট। উনি যখন পাবলিক মিটিংয়ে যান লোকেরা তাকে 16 থেকে ডায়লগ বলতে বলে এবং তখন তিনি বলেন, চল ধন্য, আজ তেরি বসন্তি কি ইজ্জত কা সওয়াল হ্যায়। তো আপনি যখন যান আপনাকেও তুলসীর কোনো ডায়লগ বলতে বলা? থাকাকালীন আমার সম্মান নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু অভিনেত্রী হিসেবে হেমাজির পুরো ক্যারিয়ারই আইকনিক সংলাপ এবং আইকনিক চলচ্চিত্রের জন্য ভীষণভাবেই পরিচিত। আজও তাকে একই দৃষ্টিতে দেখা যায়, কারণ দেশের সাংস্কৃতিক মানচিত্রে তার একটা অমোচনীয় চিহ্ন রয়েছে যা কিনা মিডিয়ারই তৈরি। আমার ধারাবাহিকে এমন কোনো আইকনিক সংলাপ ছিল না। আমরা সাধারণ পরিবারের সাধারণ মহিলাদের জীবন দেখানোর চেষ্টা করেছিলাম এবং আমি রাজনীতিতে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কেউ যদি আমাকে রাজনৈতিক কর্মী হিসেবে চেনে তাহলে তাদের স্মৃতি ইরানিকে চেনা উচিত। আমি কোনো চরিত্রের মাধ্যমে জনসাধারণের চিন্তাভাবনাকে কলঙ্কিত করতে চাইনি। তারা আপনার মতো কাউকে কৃত্রিম হিসেবে দেখুক, কারণ রাজনীতি কৃত্রিমতার খেলা নয়। এবং রাজাজি, তাতে দ্বিগুণ সমস্যা ছিল কারণ আমার বয়সও কম ছিল। তো যারা কম বয়সী তাদের সাধারণত বলা হয় প্রথমে অভিজ্ঞতা অর্জন করো এবং তারপর করো, আর তরুণরা বলে সুযোগ না পেলে অভিজ্ঞতা অর্জন করবে কি করে। তাই প্রথমত আমি তরুণ এবং তার উপরে আমি একজন মহিলা এবং তার উপরে আমি একটা সিরিয়ালওয়ালি মহিলা, তাই তুলসী হওয়াটা আমার জন্য কোনো অ্যাডভান্টেজ ছিল না। কম বয়সী মহিলাকে নিতিন গডকরি বুড়ি ভেবেছিলেন? হ্যাঁ। তো আমি যুব মোর্চার সহ সভাপতি হয়েছিলাম 2003 সালে। সেই ইউনিটের আরেকজন সহ সভাপতি, আর আজ তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, উনি দেবেন্দ্র ফডনবিস, আর পরওয়ানি সুজিত সিং ঠাকুর আমার সভাপতি ছিলেন। এবং আজ দুজন আরও মহামন্ত্রী আছেন যারা মহারাষ্ট্রের এমএলসি। তো নিতিনজি সবাইকে ডেকে বললেন যে তোমরা কি সবাই পাগল হয়ে গেছো? তোমরা ওই বুড়ি মহিলাকে যুব মোর্চার অফিসার করেছো। তাই তাদের সকলকে নিয়ে নিতিনজিকে বলতে হয়েছিল যে তিনি 60 বছর বয়সী তুলসী চরিত্রে অভিনয় করছেন কিন্তু স্মৃতি 25 বছরের। তখন নিতিনজি সন্তুষ্ট হয়ে বললেন যে ঠিক আছে, না হলে যুব মোর্চাতে 60 বছর বয়সী মহিলা কি করছে? কিন্তু আপনি যাই বলুন না কেন, তুলসীর যে চরিত্র সেটা সারা বিশ্বে স্বীকৃত। লোকেরা আমায় বলতো আপনি যখন মদিনায় গিয়েছিলেন তখন তুলসীকে চিনতেন, এমন লোকও সেখানে ছিল। আমি একজন মন্ত্রী হিসেবে মদিনা গিয়েছিলাম এবং এই বিষয়ে কিছু ভাবনা ছিল, কারণ আমি সেখানে ভারতীয় পোশাক পরে গিয়েছিলাম। আমার কপালে ছিল বিন্দি, সিঁদুর, গলায় মঙ্গলসূত্র ছিল এবং মদিনায় এমন পোশাকে কোনো ভারতীয় মহিলাকে কখনো এর আগে আজ পর্যন্ত দেখা যায়নি, কারণ সেটা একটা মুসলিম সম্প্রদায়ের পবিত্র স্থান। আমাকে ওনারা অনুমতি দিয়েছিলেন যে আপনি যে পোশাক পরেই আছেন তাতেই যেতে পারেন, যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আমাদেরও কোনো আপত্তি নেই। এবং সেখানে নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল, কারণ যদি কোনো ঝামেলা হয় বা এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে কেউ স্মৃতি ইরানির কাছে অসন্তোষ প্রকাশ করতে আসেন, তাহলে নিরাপত্তা বাহিনী যেন সেখানে থেকেই ঝামেলা সামলে নিতে পারেন। তাই সেই সময় যখন আমি শেষ প্রান্তে গেলাম, হঠাৎ করেই একদল লোক ছুটে এলো এবং নিরাপত্তারক্ষী সতর্ক হয়ে গেল যে হয়তো এই পোশাকে আমাকে দেখে কিছু লোক হয়তো রেগে গেছেন। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কেউ তুলসী বলে চিৎকার করে উঠলো। তাই আমি নিরাপত্তা রক্ষীদের বললাম যে না না, ওরা আমায় আক্রমণ করতে আসেনি, অটোগ্রাফ নিতে এসেছে। তাই সিকিউরিটি বলল তুলসী কি? আমি বললাম আমি পরে বলবো, এখন যারা আসছেন তারা বিভিন্ন দেশ থেকে আসছেন, কারণ তারা তাদের তীর্থযাত্রায় এসেছেন। তাই আমি বিভিন্ন দেশের লোকেদের সাথে দেখা করেছি। আমাকে বলা হয়েছিল যে কিউকি সাসবি কবি বহুতি সোয়াহিলি ভাষায় ডাব করা হয়েছে। আফগানিস্তানের লোকেরা সেখানে ছিল, তারা আমাকে বলেছিল যে তারা টিভিতে তুলসী চরিত্রটি দেখেছে এবং যে ব্যক্তি আমার জন্য ডাবিং করেছিলেন তিনিও আফগানিস্তানের নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তো আমি ওনাকে বললাম ও আচ্ছা ভাই সাহেব।
এবার যে চরিত্রটি দেখা যাবে সাস ভি কভি বহুথিতে, তিনিও কি একই রকমের একটি আইকনিক চরিত্র? আপনার উচিত ছিল একতাকেও কাঠগড়ায় দাঁড় করানো। কিন্তু এটা ঠিক যে চ্যানেল হোক বা একতা কাপুর নিজে, তারা জানেন যে আমার জীবনযাত্রা গত 2.5 দশক ধরে সামাজিক হয়েছে এবং আমি আজকের প্রজন্ম এবং তাদের সমস্যাগুলো তুলে ধরতে চায়। আর ঘরে ঘরে কিরকম দ্বন্দ্ব রয়েছে, বাড়িতে কিভাবে দ্বন্দ্ব রয়েছে, তরুণরা কিভাবে মনে করে যে মা বাবা ইনস্টাগ্রামে কি চলছে তা বুঝতে পারছেন না, স্ন্যাপচ্যাটে কি চলছে তুমি কি জানো, এবং বাবা মায়ের কৌতূহল বা তাদের ছোট ভয় এবং বড় প্রজন্মের ভয় এতটাই যে, আর আমাদের থেকে যারা বড় প্রজন্ম তারা এখন আমাদের বলেন, এখন বুঝতে পারছো বাচ্চা হয়েছে তো ভয় কতটা লাগে আমাদের। তাই 3 প্রজন্মের আত্মবিশ্বাস আছে, দ্বন্দ্ব আছে এবং কোথাও একটা মিলও আছে। তাই আমার মনে হয় দর্শকরা যখন এটা দেখবে তারা পছন্দ করবে। এবার আমাদের একটা ব্রেক নিতে হবে, আর ব্রেকের পর আপকে আদালতে স্মৃতি ইরানির সঙ্গে সওয়াল জবাবের আরো এক পর্ব। ছোটবেলায় গলির ছেলেপুলেরা সবাই স্মৃতি ইরানিকে ভয় পেত, সেখানে নাকি গলির গুন্ডারা ভয় পেত, কিন্তু ছেলেরা ভয় পেত না। তফাৎ আছে, সব ছেলেরা গুন্ডা হয় না। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন ফর্মার ইউনিয়ন মিনিস্টার স্মৃতি ইরানি। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফর্মার ইউনিয়ন মিনিস্টার স্মৃতি ইরানির বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি সবাইকে ভয় দেখিয়ে বেড়ান। ছোটবেলায় গলির ছেলেপুলেরা সবাই স্মৃতি ইরানিকে ভয় পেত, সেখানে গলির গুন্ডারা ভয় পেত, কিন্তু ছেলেরা ভয় পেত না। তফাৎ আছে, সব ছেলেরা গুন্ডা হয় না। আপনি বলছেন যারা দুষ্টুমি করতো, যারা গুন্ডামি করতো? কোনো দুষ্টুমি নয়, দুষ্টুমি আর গুন্ডামির মধ্যে পার্থক্য আছে। যারা মেয়েদের উত্ত্যক্ত করত তারা ভয় পেত। স্মৃতি জানতে পারলে কপালে দুঃখ আছে। আপনি সত্যিই মারধর করতেন? এখানে একটা দাগ আছে, কাটা দাগটা এসেছে একদিন কোনো ছেলেকে মারধর করার জন্য। কারণ আমার পরিচিত মেয়েরা বলেছিল তারা যখন টিউশনিতে যায় তখন গলির ছেলেরা তাদের উত্ত্যক্ত করে আর রাস্তা আটকে দেয়, ওদের যেতে দিচ্ছিল না আর বারবার অসভ্যতামি করছিল। তো মেয়েরা আমাকে এসে বলে তুই প্লিজ একটা কিছু কর। আর পরিবেশটা এমন ছিল যে আমরা আমাদের বাবা মাকে বলিনি, কারণ আজ থেকে 35-40 বছর আগের কথা। বাবা মা তখন বলতো ওখানে কেন যাচ্ছ? কারণ আমাদের নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রথম প্রতিক্রিয়া ছিল যে কেন এসব ঝামেলার ভেতর জড়াচ্ছ, অ্যাভয়েড করো না। আর আমি ভাবছিলাম আমরা কেন এড়িয়ে চলবো। তাই আমি বললাম এখন আমাদের কি করা উচিত। তো আমি বললাম ঠিক আছে, যদি আবার তোমাদের বিরক্ত করে তাহলে আমায় বলো। আমার থেকে প্রায় 3-4 বছর বড় ছিল ওই ছেলেগুলো। তো ছেলেরা এবং মেয়েরা সবাই মুখোমুখি দাঁড়ালো। তো আমার সমস্যা হলো আমার মা বিকেলে তার শিফট শেষ করে ফিরে আসতেন। আমি বললাম মা উঠে গেলে কিন্তু খুব মার খেতে হবে। তাই আমি বললাম এক কাজ করো, মাকে ঘরে তালা দিয়ে দাও। আমি বললাম তালা দিয়ে দাও, মা টেরও পাবে না, আমাদের ঝগড়া শেষ হয়ে যাবে। ঝগড়ায় এত হইচই হয়েছিল যে ছেলেটা তখন আমার কলার টলার ধরে ফেলেছে আর আমিও ছেলেটার কলার ধরে ফেলেছি। আমার মা বারান্দা থেকে চিৎকার করে এসে বললেন, আর মা বলল ও একটা মেয়ে, ওকে ছেড়ে দে। আমি খুব বিব্রত হলাম। আমি বললাম সেটা কি ও বুঝতে পারছে না যে আমি একটা মেয়ে? ও আমাকে মারছে কারণ আমি ওকে মারছি। ওই সময় ছেলেটা আমাকে ঘুষি মেরে আমার থুতনি কেটে দেয়। তারপর ছেলেটাকে যা মারধর করা হলো সে তো এক কথা, কিন্তু বাড়ি ফিরে আমায় যা মার খেতে হলো। তুমি নেতা হতে চাও? আমি বললাম না না, নেতা হতে চাই না, কিন্তু সমস্যা ছিল। বাবাকে কেন বলনি? আমি বললাম এই ব্যাপারটা কেউই কারোর বাবা মাকে বলেনি। আর আজ এই মেয়েরা এখানে এসে বসে আছে, হয়তো সবাইকে এটাই শেখানো হয়, যদি তুমি ট্রেনে বা বাসে যাও তাহলে তোমার ব্যাগ সামনে রাখো, আর যদি বাসে ভিড় থাকে তাহলে তো সেই বাসে চড়োই না। এটাই ছিল আমাদের জীবনের একটা সত্য। আমি সবসময় ভাবতাম যে আমিও সেই একই পথে চলতে পারবো না রাজাজি। একে তো দরিদ্র ঘরে জন্মেছ, তার অনেক কষ্ট আছে। রাস্তায় যদি কাউকে থাপ্পড় মারি তখন বাবা বলতেন তুমি কি বড় নেতা হতে চাও নাকি?
তোমাকে সবাইকে উত্তর দিতে হবে। ওই সময়কার আরো একটা কথা বলি, 7 বছর বয়সে যখন আপনি বালতি করে জল আনতে যেতেন তখনও ঝগড়া করতেন? না না, আমি দিল্লিতে সেই দিনগুলো দেখেছি যখন ট্যাঙ্কার আসতো, তখন আমাকে লাল রঙের বালতি দিয়ে দাঁড় করানো হতো। আমার এখনো মনে আছে সেই কথা। তো আপনি কতটা চালাক, কতটা মাথায় বুদ্ধি ধরেন, সেগুলো সব বোঝা যায় যখন ট্যাঙ্কার থেকে জল বের করতে হয়। অথবা আপনি যদি গ্রামে থাকেন, তাহলে গ্রামের কুয়ো থেকে জল তুলতে বুঝতে পারবেন। অন্যরা লড়াই করুক বা না করুক, মায়ের জন্য যে জলের বালতি আছে সেটা শান্তভাবে চুপচাপ ভরে আনতে হবে। কারণ আমি অন্য সবার মারামারির চেয়ে মায়ের মারধরকে বেশি ভয় পেতাম। এমন অনেক ছোট ছোট কাজ আপনি করেছেন। আপনি রাস্তায় বইও বিক্রি করেছেন। বাবা বেচতেন। বাবা দিল্লি ধৌলাকুয়া নামক এলাকায় বই বিক্রি করতেন আর্মি ক্লাবের সামনে। বাস স্টপটা ছিল সেখানে, সেই সময় যারা কাজের জন্য দিল্লিতে আসতেন শ্রমিকরা, তারা সেই বাস স্টপ থেকে গুরগাঁও যাওয়ার জন্য বাস ধরতেন। ওটা আজকে ঝলমলে গুরগাঁও ছিল না, একটা গ্রামীণ এলাকা ছিল। বাবা সেই বাস স্টেশনে হিন্দি বই বিক্রি করতেন। এবং শান্তিনিকেতনে বাবা ওখানে ইংরেজি বই বিক্রি করতেন। আমি ওনাকে সবসময় জিজ্ঞাসা করতাম, এইখানে ইংরেজি বই বিক্রি করো, বাস স্টপে কেন করো না? তখন উনি আমাকে বলেন, ওই বাস স্টপ থেকে শ্রমিকরা বাড়ি ফেরেন। আচ্ছা, তখন সে তাদের জন্য সেকেন্ড হ্যান্ড হিন্দি বই বিক্রি করেন। আর এখানে দিল্লির ধনী লোকেরা ভ্রমণ করতে আসেন, সেখানে তাই ইংরেজি বই বিক্রি করেন। তাই আমি বাবাকে বলেছিলাম যে এখানে যদি একদিন আমাদের নিজের বাড়ি থাকে, একদিন যদি এই যে ইউনিফর্ম পরে আছেন তার মাঝে আমি যদি দাঁড়িয়ে থাকি আর এনারা আমাকে স্যালুট মারে, তো বাবা কিছু বলতেন না আমাকে। তাই ঘটেছে, বাড়িও কেনা হয়েছে সেখানেই, এবং সম্মানের সাথে স্যালুটও করেছেন তারা। আর এমন একটা দিন ছিল যখন আপনাকে বাড়ি খালি করতে বলা হয়েছিল। 7 বছর বয়সে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলাম। আর আমাকে বলা হয়েছিল তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। আমরা অ্যাকচুয়ালি 3 বোন, আমি সবার বড়। তো ভাত আর ডাল ছিল। মা জিনিসপত্র গুছিয়ে রাখছিলেন, বাচ্চারা খেলেই বেরিয়ে যাবেন। আমি তখন দেখলাম যে মা, আচ্ছা তখন কিন্তু সাইকেল রিক্সা চলতো, আর গ্যাস সিলিন্ডার তো খুব বড় একটা ব্যাপার ছিল। সেই সময় বাবা কংগ্রেসে ছিলেন, তাই পুরো পাড়ায় সবচেয়ে বড় কথা ছিল তাদের বাড়িতে একটা গ্যাস সিলিন্ডার আছে। তাই মায়ের কাছে একটা সিলিন্ডার আর 2 মেয়ে আর জিনিসপত্র ছিল। আর আমি দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়েছিলাম। তখন মা বললেন, তুমি কেন বাড়িটা দেখছো? একদিন এই বাড়িটা আমি কিনবো। তারপর তুলসী এইসব অভিনয় করি, রাজনীতিবিদ হওয়ার পর আমি একদিন এই বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলাম। মা জিজ্ঞাসা করলেন, তুই কি সত্যি এটা কিনবি? আমি বললাম, না, কেউ এতটা বোকা নয় যে নিজের দুঃখের দিনগুলো আবার কিনতে চাইবে। কিন্তু হ্যাঁ, আমি মাকে বলেছিলাম যে আমার মর্যাদা একদিন এতটাই হবে। সেটাই কিন্তু হয়েছে। যেদিন আপনি রাষ্ট্রপতি ভবনে দাঁড়িয়ে শপথ নিলেন, সেদিন আপনার মনে পড়েছিল সেই 7 বছরের মেয়েটা কি কি দেখেছিল? যেই আর্মি ক্লাবের সামনে বসে আমি বই বিক্রি করেছিলাম, সেই আর্মি ক্লাবের সামনে সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডারের সাথে দাঁড়ানো গর্বের বিষয়। তাই আমি দিল্লিকে রাস্তা থেকেও দেখেছি, আবার রাষ্ট্রপতি ভবন থেকেও। এই দুটোই জিনিস, এই যে যাত্রা, আমি কিন্তু কখনো নিচু হইনি। আমার মেরুদণ্ড যেমন ছিল তেমনই আছে। আমি হাত পাতিনি, আমি আমার মূল্যবোধের সাথে আপোষ করিনি। কেউ যাই বলুক না কেন, রাস্তা যতই কঠিন হোক না কেন, আমি বিশ্বাস করি যে যদি কেউ আমাকে এতটাই ভেঙে ফেলে যে আমি স্বভাব পরিবর্তন করব, তাহলে আমার দৃঢ়তা কোথায়? নরমালি রিজেকশন মানুষকে হতাশ করে। আপনি জেট এয়ারওয়েজে গেছিলেন চাকরি চাইতে, কিন্তু আপনার পার্সোনালিটি নেই বলে আপনাকে ওরা রিজেক্ট করে। হ্যাঁ, আর এই কারণেই এয়ারলাইন্সও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় আপনাদের জীবনে যাই ঘটুক না কেন, আমাদের মা আমাদের শিখিয়েছেন তা সবসময় একটা কারণে ঘটে। ঈশ্বর কখনো অন্যায় করেন না। যখন আপনি ঈশ্বরকে বলেন, দয়া করো, আমাকে উন্নতি দাও, ঈশ্বর কিন্তু আপনাকে ডেকে এটা বলেন না যে এখানে টাকা পড়ে আছে, নিয়ে নাও। ঈশ্বর আমাদের এত শক্তি দেন যে আমরা কঠোর পরিশ্রম করে উন্নতি আনি। যখন আপনি ঈশ্বরকে বলেন যে আমার ধৈর্যের প্রয়োজন, ঈশ্বর এটা বলেন না যে আজ থেকে তোমরা ধৈর্যশীল। তখন উনি আমাদের এত সমস্যা দেন যে আমাদের ধৈর্য গড়ে তুলতেই হয়। তখন ঈশ্বর আমাদের সেই পথ প্রশস্ত করেন যেখানে আমরা পৌঁছাতে চাই। এটা সহজ নয়। কিংবদন্তি এবং উত্তরাধিকার তাড়াহুড়ো করে তৈরি হয় না। হ্যাঁ, সময় তো লাগে। এর পেছনে একটা সংগ্রাম তো আছেই। তো যখন এত
সমস্যা হয়েছে, যন্ত্রণা হয়েছে, অভাব ছিল, তো সাহসটা কোত্থেকে পেলেন? দারিদ্র্যের চেয়ে বড় উৎসাহের চেতনা আর কিছু হতে পারে না। আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে দারিদ্র্যে জন্ম হয়েছে, দারিদ্র্যে বড় হয়েছি, কিন্তু চেষ্টা এটাই থাকবে যে মৃত্যু যেন সন্তুষ্টির সাথে হয়। যা সিদ্ধান্ত নিয়েছিলাম তাই করেছি। আচ্ছা, এটা কি ঠিক আপনার বাড়ি ছিল একটা মিনি ইন্ডিয়া, বিভিন্ন অঞ্চলের মানুষ ছিল সেখানে? আলাদা আলাদা পার্টির লোকও ছিল। কেউ মহারাষ্ট্র থেকে, কেউ বাংলা থেকে, কেউ ঠাকুমা মহারাষ্ট্র থেকে, দাদু পাঞ্জাব থেকে, দেশভাগের পর তারা উত্তরপ্রদেশের মোরাদাবাদে থাকতেন, দিদা আসামের ধুবড়িতে থাকতেন, আর দাদু বাংলা থেকে। আর যে পার্সি পরিবারে আমি বিয়ে করেছিলাম তারা গুজরাট থেকে ছিল, পরে বম্বে আসেন। বলতে পারেন সর্বজাতি সমন্বয়। এবং আমাদের যে পুত্রবধূ তিনি কিন্তু দক্ষিণ ভারতের। ঠিকই বলেছেন, আমাদের বাড়ি একদম মিনি ইন্ডিয়া। কিন্তু এটাও ঠিক যে আমাদের বাড়িতে সবার রাজনৈতিক মতামত আলাদা। বাবা কংগ্রেসের, মা সংঘের, আমি বিজেপির, এবং আমার মাসি শাশুড়ি উনি এনসিপির। উনি মারা গেছেন, আর ওনার যিনি প্রাক্তন স্বামী তিনি সিপিএম পার্টিতে আছেন। তাই যখনই আমার বাড়িতে কোনো সমাবেশ হয়, যেহেতু আমার দল 11 বছর ধরে ক্ষমতায় আছে, তো বেশ জোর লড়াই হয়, ঝগড়াঝাটি আপনার সামনে হয়। কে কথা বলতে পারে? ওনারা তো বড়, তাই বলতেই পারেন। রাজনীতি কি বেশি কঠিন নাকি অভিনয় করা বেশি কঠিন? একজন নারী হওয়া কঠিন, তাই কোনটা বেশি কঠিন লাগে? নারী হওয়া সবথেকে বেশি কঠিন, রাজনীতি এবং মিডিয়া কঠিন নয়। আর আমার মতো নারী যার এইরকম কাঁচির মতো জিহ্বা চলে তার জন্য আরো বেশি কঠিন। হ্যাঁ, আরো একটা প্রশ্ন নিতে পারি? রাহুল গান্ধী নির্বাচনে ক্রমাগত ব্যর্থতার মুখোমুখি হচ্ছেন। এখানে প্রশ্নটা হচ্ছে যে এটি কি কৌশলগত ব্যর্থতা, পরিকল্পিত ব্যর্থতা? পরবর্তী প্রশ্ন হলো যে আপনি কি মনে করেন এরপরে কি হতে যাচ্ছে? স্যার, না আমি রাহুল গান্ধী, না আমি জ্যোতিষী। এর উত্তর মাত্র দুজন মানুষ দিতে পারবেন, রজত শর্মা, ইন্ডিয়া টিভি, আপকি আদালত। আপনাকে তাদের ডাকতে হবে। পার্থক্য হলো, আপনি যদি প্রিভিলেজড পরিবার থেকে আসেন তো আপনি ব্যর্থতা সহ্য করতে পারেন, কিন্তু আপনি যদি প্রিভিলেজ পরিবার থেকে না এসে থাকেন তাহলে আপনাকে নিজেকে বারবার প্রাসঙ্গিক করে তুলতে হবে। আপনি যদি নিজেকে প্রাসঙ্গিক বা উদ্ভাবন না করেন তাহলে তো রাজনীতি হোক বা মিডিয়া, সমাজের যে কোনো পেশা, আপনি তাতে রিডান্ডেন্ট হবেন। তাই রাহুলজির ওপর সেই বোঝা চাপানো নেই রিডান্ডেন্সির, ওনার নামই যথেষ্ট। আমাদের মতো মানুষের জন্য প্রতিটা দিন শুরু হয় সংগ্রাম দিয়ে, প্রতিটা দিন শুরু হয় নতুন উচ্চতার সন্ধান দিয়ে। আপনি বলছেন যে আপনি রাজনীতিতে জ্যোতিষী নন, কিন্তু আপনি অনেক বছর আগে রেখা গুপ্তাকে বলে দিয়েছিলেন যে তিনি মুখ্যমন্ত্রী হবেন। উনি তো বাড়িতে বসেছিলেন। আমাদের পার্টিতে একজন কর্মীর স্বভাব এরম নয় যে শুধু সে নিজের জন্য পদ চাইবে। তাই আমি রেখার সাথে একজন কর্মী হিসেবে প্রায় 15 বছর ধরে কাজ করেছি, এবং তার স্বভাব কখনো এমন ছিল না যে আমি এটা চাই অথবা আমাকে এখানে পৌঁছতে হবে। তার স্বভাব সবসময় ছিল যে দিদি আমার এই প্রোগ্রাম আছে, আমরা সংগঠনের সাথে কিভাবে কাজ করব। আমার নিজের ইচ্ছা ছিল যে রেখা সংগঠনের কোনো পদে উপস্থিত থাকুন। তো বানিতি শ্রীনিবাসন আমাদের মহিলা মোর্চার জাতীয় সভাপতি। বানিতি এবং আমি 2007 সাল থেকে একসাথে সংগঠনে কাজ করছি। 1 মাস ধরে আমি বানিতির পেছনে প্রায় হাত ধুয়ে পড়েছিলাম। তো একদিন আমার মুখ থেকে বেরিয়ে যায়, বানিতি প্লিজ ওকে একটা কোনো পদ দে, একদিনে দিল্লির মুখ্যমন্ত্রী হবে। তখন রেখার মাথায় হাত পড়ে গিয়েছিল, দিদি তুমি কি বলছো? আমি বলছি বানিতি তুই বানিয়ে দে। আর যেদিন রেখা শপথ নিলেন, জিজ্ঞেস করলো আমায় দিদি আসবে? আমি বললাম রেখা এখন তো তুই মুখ্যমন্ত্রী হয়ে গেছিস, দিদির কাজ কিন্তু এত অবধি ছিল। তো আমি যখন বানিতিকে, রেখাকে এরম সব পদে দেখতে পাই। আপনার রাজনৈতিক জ্যোতিষ চর্চার উদাহরণ দিই। ওরে বাবা, আপনি অনেক বছর আগে দেবেন্দ্র ফডনবিসকে বলেছিলেন যে আপনি মুখ্যমন্ত্রী হবেন। ওটা আসলে আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। আমি আর দেবেন্দ্র একটা সেম ফ্লাইটে যাচ্ছিলাম। আমার বয়স তখন 27 কি 28 বছর। আর তখন আমরা মহারাষ্ট্রে প্রমোদ মহাজনজি, গোপীনাথ মুন্ডেজি, নিতিনজির মতো বড় বড় নেতাদের আধিপত্য দেখতে পেতাম, তাদের নেতৃত্বে কাজ করেছি। জানি না, আমি বললাম দেবেন্দ্র
একদিন তুই মুখ্যমন্ত্রী হবি। আর দেবেন্দ্র আমাকে বলেছিল, পাগল নাকি তুই, আমরা এত বড় বড় লোকের নিচে কাজ করছি। আমি বললাম কি জানি, যদি হয়ে যায় তাহলে। তো আমি বললাম না যে বিজেপিতে নিজেদের জন্য কেউ কাজ করে না, নিজেদের সহকর্মীদের প্রতি, একে অপরের প্রতি এই মনোভাব রাখা যে আমাদের সাথে যা ঘটার সে ঘটবে, তুই কিছু একটা হ। তাই যখন আমি বিষ্ণুদেবজিকে দেখি, যিনি এখন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, ওনাকে দেখি, বা ভজনলালজিকে দেখি, বা রেখাকেই দেখি, মনে কোথাও না কোথাও একটু সন্তুষ্টি। অশ্বিনজিকে দেখুন, উনি রাজ্যপাল হয়েছেন। আমি অশ্বিনদার সাথে বাংলায় কত বছর ধরে কাজ করেছি। তো সন্তোষ গঙ্গওয়ারজি, যিনি এখন ঝাড়খণ্ডের রাজ্যপাল, সন্তোষজির সাথে কত বছর কাজ করেছি। প্রহ্লাদ যোশীজি, যিনি বর্তমানে একজন মন্ত্রী, প্রাক্তন সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন, এবং উমা ভারতীজি যখন কারাগারে ছিলেন, তো তখন আমার কাছে ওনার নথিপত্রও ছিল। আমি যখন হুবলি গিয়েছিলাম তখন ধারওয়ারের যে নেতা, স্মৃতি আসবেন আপনাকে নিতে, 2003-এ প্রথমবার প্রহ্লাদ যোশীর সঙ্গে দেখা হয়। আপনিও তো দেখেছিলেন। আমরা যাকে অটল বিহারী বাজপেয়ী বলে জানি, ওনাকে আমি বাবজি বলে রাখতাম। আর তখন আমার বয়স কত হবে, 25 বছর। বাবজি আমাকে তখন বলেছিলেন, তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, যে স্মৃতি, সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, সেই গ্রামের সিদ্ধান্ত সম্পর্কে তাদের মানুষের কি অনুভূতি, এইটা জেনে আসো। কল্পনা করতে পারছেন, আমি একটা 25-26 বছরের মেয়ে, আর দেশের প্রধানমন্ত্রী আপনাকে বলছেন যে যাও, গ্রামে যাও এবং দেখো মানুষের এতে প্রতিক্রিয়া কি হচ্ছে। 20 বছরের বয়সী একজন ব্যক্তির জন্য এটা অনেক বড় ব্যাপার। বসুন্ধরা রাজে প্রথমবার 2003 সালে যখন রাজস্থানের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, কল্পনা করতে পারেন রাজস্থানের প্রথমবারের মতো একজন মহিলাকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল, আর সেই সেনাবাহিনীতে একটা নাম আপনার। বিজেপিতে আমি উমা ভারতী, বসুন্ধরা রাজে, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, প্রমোদ মহাজন, অনন্ত কুমারের সাথে কাজ করেছি। আমি গোয়ার দায়িত্বে ছিলাম এবং আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন মনোহর পারিকর। আমি 15 বছর নরেন্দ্র মোদীর সাথে, আমি 2002 থেকে শুরু করেছি, কিন্তু আমি তখনও নরেন্দ্র মোদীকে সমর্থন করেছি যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, পরবর্তী প্রধানমন্ত্রী হন। তো অনেক সময় মানুষ মনে করেন যে এ তো 2014 সালে মন্ত্রী হয়েছেন, কিন্তু পরিশ্রম আমি অনেক করেছি। অন্যান্য নেতাদের সাথে অনেক কাজ করেছি, কিন্তু আমার কাছে এটাই আনন্দের বিষয় যখন এই নেতাদের আমি সাফল্যের শিখরে দেখতে পাই। এটা ভালো হলো যে আপকে আদালতে আজ আপনার সমস্ত কথা প্রকাশ পেল। যেমন আপনি বললেন না যে সম্পর্কও বদলে যায়। আপনি জানেন না কোন রূপে আপনি একজন নারীকে পাবেন। আপনি তাকে লক্ষ্মী রূপে পেতে পারেন, অন্নপূর্ণার রূপে পেতে পারেন, সরস্বতীর রূপেও পেতে পারেন। একজন নারীর অনেক রূপ থাকে, আর যখন যুদ্ধের গর্জন শুরু হয় তখন চণ্ডী বা দুর্গা উভয়ই হতে পারে। আমি এইটুকুই বলবো, রূপ যাই হোক না কেন। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর স্মৃতি ইরানির সঙ্গে সওয়াল জবাবের আরো এক পর্ব। যদি আমরা অন্যদের পথ না খুলে দিই তো অন্যরা নেতা তো অনেকেই হয়ে ওঠেন। যদি আপনি অন্যদের নেতা করতে পারেন তাহলে আপনি প্রকৃত অর্থে নেতৃত্ব দিয়েছেন। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি ফর্মার ইউনিয়ন মিনিস্টার স্মৃতি ইরানি। আপকে আদালতে পরের অভিযোগ। आपकी আদালতে ফর্মার ইউনিয়ন মিনিস্টার স্মৃতি ইরানির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি খুবই অহংকারী। এখন দেখুন, আপনিও একমত যে লোকেরা বলেন আপনি খুবই অ্যারোগেন্ট। আদালতে জনসাধারণ রায় ঘোষণা করছে। দেখুন, আমি এতে দুটি কথা বলবো। মানুষ কোনো মহিলা সাহায্য না চাওয়ার সাথে অভ্যস্ত নয়, রাজনীতিতে তো একেবারেই নয়। মানুষ এতে অভ্যস্ত নয় যখন একজন মহিলা বলে যে সে নিজে থেকেই একটা কাজ করতে পারে। মানুষ এতে অভ্যস্ত নয় যখন একজন সাধারণ মানুষ সত্যি বলে। মানুষ এতে অভ্যস্ত নয় যেমন কোনো ক্ষমতার নেশায় মত্ত ব্যক্তি, ও আমাদের পা হলো না। মানুষ এই সত্যে অভ্যস্ত নয়, কারণ একজন মহিলার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তাকে কেউ উচ্ছৃঙ্খল না ভাবে। যদি আমাকে উচ্ছৃঙ্খল মনে করা হতো তাহলে আমার সমস্যা হতো। আমি মাথা উঁচু করে থাকি, কিন্তু নত হই না। এটা গর্বের বিষয় নয়, এটা আত্মসম্মানের বিষয়। এটা শুধু রাজনীতির ব্যাপার নয়। মুম্বাইতে যে ফিল্মি পার্টি শার্টি হয়, টিভি স্টারদের পার্টি হয়, সেখানেও স্মৃতি ইরানি যান না। এই জন্যও তো আমাকে আবার লোকে অহংকারী বলে। তা আর নয় তো কি, কি? পার্টিতে গিয়ে কাজ পাওয়া যায় না।
যেখানে লোক নেশায় মত্ত, আমি সেখানে যাই না। যেখানে মানুষ ক্ষমতার নেশায় মত্ত, আমি সেখানেও যাই না। যেখানে মানুষ ঠিকাদারদের নেশায় মত্ত, আমি সেখানেও যাই না। যেখানে কোনো ধরনের আলোচনার মাধ্যমে দেশকে খারাপভাবে, নিচুভাবে উপস্থাপনা করা হয়, সেখানে আমি চুপ থাকি না। যেখানে যে কোনো মহিলা সে হোক না কেন, সে কোনো দল, পক্ষ বা ধর্মের হোক না কেন, সেই মহিলা সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে, আমি সেখানে চুপ থাকি না। এটাই আমার স্বভাব। এটাও অ্যারোগেন্স মনে করা হয় আপনি যখন কোনো অ্যাওয়ার্ড ফাংশনে গিয়ে বলেন যে আমার অ্যাওয়ার্ড চাই না, এটাই ছোটদের দিয়ে দিন। সেটাই হওয়া উচিত, তাই না? আমি টানা 8 বছর ধরে পুরস্কার পেয়ে আসছিলাম, কিন্তু আমার ইন্ডাস্ট্রিতে অন্য অভিনেতারাও তো ছিলেন। আমার অনুষ্ঠানটি এত জনপ্রিয় ছিল যে লোকেরা ভালো, অভিজ্ঞ বা যে কোনো নতুন ছেলেকে উপেক্ষা করেছিল। যারা কঠোর পরিশ্রম করেছিল, আপনি তাদের উপেক্ষা করছেন কারণ আমি জনপ্রিয় ছিলাম। আমি বললাম যে হ্যাঁ, আপনারা আমাকে সম্মান দিয়েছেন, এখন যারা নতুন অভিনয়তে এসছেন, তারা ভালো কাজ করছে, তাদের একটা সুযোগ দাও। এতে দোষ কি? কোনো অহংকার নেই। যদি আমরা পথ তৈরি করে না দিই, তাহলে অন্যরা নিজেরাই অনেকে নেতা হয়ে ওঠে। যদি তুমি অন্যদের নেতা বানাও, তাহলে তুমি সত্যিকারের অর্থে নেতৃত্ব দিয়েছো। আমি আপনাকে বলতে পারি আপনার এই যে অ্যারোগেন্স, তা সে রাজনীতিতে হোক বা ফিল্ম ওয়ার্ল্ডে, সেটা ভালো। আমার মূল্যবাদের উপর গর্ব করা মানে যদি অহংকারী হওয়া হয়, তাহলে আমি অহংকারী। যদি তোমার দেশের ওপর গর্ব করা মানে অহংকারী হওয়া হয়, তাহলে আমি অহংকারী। যদি আমার সংসদের ওপর গর্ব করা অহংকারী হয়, তাহলে আমি নিশ্চয়ই অহংকারী। আমার ধর্মের ওপর গর্ব করা বা হিন্দু হওয়ার ওপর গর্ব করা যদি অহংকারী হয়, তাহলে আমি নিশ্চয়ই অহংকারী। আমার সেনাদের আর আমাদের সেনাদের সাহসিকতার উপর যদি আমি গর্ব করি, তাহলে সেটা যদি অহংকারীর প্রমাণ হয়, তাহলে একজন ভারতীয় হিসেবে আমি অহংকারী, কারণ আমি সেনাবাহিনীদের উপর গর্বিত। আমার রাষ্ট্রপতিকে সম্মান করা এবং সেই সম্মানের জন্য শত্রুর দিকে গর্জে ওঠা যদি অহংকার হয়, তাহলে আমি অহংকারী। জনগণের মধ্যে থেকে দু একটা প্রশ্ন। হ্যাঁ ম্যাম, এটা কি সত্যি যে আপনি খেতে খুব পছন্দ করেন এবং যেখানেই যান না কেন আপনি আগে জেনে নেন সেখানে কোন খাবার ভালো পাওয়া যায়? একদম ঠিক। কিন্তু আমি ওই 5 স্টার হোটেলের খাবারের কথা বলছি না। রাস্তার বিক্রেতাদের কাছে কি বিক্রি হচ্ছে, কোন ছোট দোকানে কি পাওয়া যাচ্ছে, সেটা অবশ্যই জানি। হ্যাঁ ম্যাম, স্ট্রিট তাই ফুড। হ্যাঁ, দেখুন, আপনাকে যদি 4-5টা সিটির নাম বলা হয়। আরে বাবা, দয়া করে এটা করবেন না। অমৃতসর, কেসার কা ধাবা, এরকম করবেন না। লখনৌ, শুক্লাজি চাট বাজার। আর ইন্দোর। রাজাজি, ইন্দোরে কোনো একটা জায়গা নয়। ইন্দোরের 56-এর জন্য কোথায় যাবেন? আচ্ছা, বিকানের। সারাফার জন্য। আমি সবেমাত্র বিকানের থেকে এসেছি। আসলে মেঘওয়ালজি সেখানে ছিলেন তো বিকানেরের যে সাংসদ, তার ধর্মপত্নী। এই বাচ্চাদের আর কি জিজ্ঞেস করব, যারা একটু বড় তারা নিশ্চয়ই জানবেন এটা। একটা বেগুনি রঙের বড়ি হয়, মাছের মতো দেখতে, একটু টক মিষ্টি খেতে। ওটা ভীষণ ভালো খেতে। অর্জুন মেঘওয়ালজির স্ত্রী গত 20 বছর ধরে বিকানের থেকে আমার জন্য আনতেন। ম্যাম, আপনি দিল্লির গোলগাপ্পা খান? এখন ইনি জিজ্ঞেস একদম। করছেন দিল্লি থেকে দুটো কে শহরে- এসেছেন? দিল্লি থেকে কে এসেছেন? তো গোলগাপ্পার কথা কে জিজ্ঞেস করলেন? আপনি দিল্লি থেকে এসেছেন? তো কালেভা জানেন? হ্যাঁ, আপনি? জানি, অবশ্যই। গোল মার্কেটে, গোল বাজারের কালেভার সামনে যে সুইট হাউস আছে না, ওর পাশে যে গোলগাপ্পা বিক্রি করে, তার কাছে যান। তার বাবা যখন টিক্কি বানাতেন, তখন আমার বাবা মা সেখানে নিয়ে যেতেন। সামনে লেডি হার্ডিং হসপিটাল, আমি সেখানেই জন্মগ্রহণ করেছি। আর গাজরের হালুয়া যদি খেতে হয় তাহলে, যদি আপনি গাজরের হালুয়া খেতে চান, তাহলে কালেভাতে ভালো পাওয়া যায়। আর গুরগাঁও থেকে কেউ কেউ এসেছেন? গুরগাঁওতে অফিস যান, নিউ কলোনিতে কিশোর দোকান আছে, ওখানে সব থেকে ভালো ডোডা পাওয়া যায়, ভালো সমোসা পাওয়া যায় ছোলার সাথে। আর পাটনা, কিছু লোক জিজ্ঞেস করছে। হনুমানজির মন্দিরের কাছে কেউ কি? নিতিন নবীন যে আছেন না, সেখানকার যিনি বিধায়ক, আমাদের জাতীয় মিডিয়া ইনচার্জ এবং প্রধান, সঞ্জয় মুখার্জি একজন বিধায়ক, উনি এমএলসি একজন। তো এই নিতিন আর সঞ্জয় দুর্গাপুজোর সময় আমাকে পাটনার সবকটা পান্ডালে ঘুরিয়েছিলেন। আর প্রত্যেক প্যান্ডালের সামনে যে স্টল নিয়ে বস, আমরা 3 ভাই বোন সেখানে দাঁড়িয়ে খেতাম। একজন এমএলএ হয়ে গেছে, একজন এমএলসি হয়ে গেছে, তো এখন এসব বলা আজকাল ভালো তো লাগে বিহারে না। একটা বড়সড় সমস্যা হচ্ছে যে ললনজি মটন খাইয়েছেন, সেটা নিয়ে উৎসব করছেন।
দেখুন, শ্রাবণ বিশ্বাসের বিষয় এবং লালনজি একজন অত্যন্ত অভিজ্ঞ নেতা। আমি বিশ্বাস করি যে কখনো কখনো এই বিষয়টি রাজনৈতিক হাতিয়ার বা অস্ত্র হয়ে ওঠে। তো আমি এটাই মনে করি যে যার যেরম স্বভাব, যার যেটা বিশ্বাস, সেই বিশ্বাসকে আমাদের সম্মান করা উচিত। শ্রাবণ মাসে যদি কেউ তাদের বিশ্বাসে আঘাত অনুভব করে থাকেন, তাহলে সেটা তারা ব্যক্ত করতেই যদি পারে। এটা শ্রাবণ মাস না হতো, আমি আপনাকে লখনৌয়ের কথা জিজ্ঞেস করতাম, আপনি বলতেন টুন্ডে কি কাবাব। আমার পদবী ইরানি এবং পার্সি তো স্বভাবগতভাবেই নন ভেজিটেরিয়ান হয়। আর আপনি যদি একজন পুত্রবধূর ভূমিকায় দেখেন, তাহলে আপনি কিভাবে বিশ্বাস করতে পারবেন যে আমার নিজের শ্বশুরবাড়ির লোকেদের অসম্মান করি? দেখুন, বাঙালি, যেমন আমার মা বাঙালি, তো তিনি মাছের ঝোল আর ভাতই খান। এবং বাংলায় রাজাজি খুব একটা ভালো কালচারাল অ্যাফিনিটি বা বিহেভিয়ার বলতে পারেন। তাই যখন কর্মীরা আমাকে প্রথমবার যখন সেখানে দেখলেন, তখন সেখানকার টেস্ট কিভাবে হয় জানেন? যে আপনি আসলে ঠিক কতটা ভালো বাঙালি। আমাদের ওখানে একটা মাছ হয় যার নাম ইলিশ। সেই মাছে অনেক কাঁটা হয়। বেচে খাও কি না বেচতে পারো না, মানে ওটা আপনি খেতে পারেন কি পারেন না। আর একটা হলো টমেটো চাটনি, ভাতের সঙ্গে আগে খেতে হয় নাকি পরে, সেইগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি বাংলার কোন দিক থেকে এসেছেন। তাই ভাষার সাথে সাথে খাবারও আমাদের দেশের সাংস্কৃতিক পরিচয়। আপনার বেশ ভালো মতো নলেজ আছে খাবার দাবার নিয়ে। হ্যাঁ, আরো একটা প্রশ্ন আমার নিতে ওজন পারি? এমনি এমনি বেড়েছে নাকি? মালাইও না, উনি বেনারসে জিজ্ঞেস করছেন খেয়েছেন? যে বেনারসে কি বেনারসে কখনো মালাইও খেয়েছেন? আর লখনৌ থেকে যারা এসেছিলেন কোথায়? আপনি কখনো রামা স্ট্রিট পান খেয়েছেন? হ্যাঁ, রামা স্ট্রিট যে পান জানেন তো, অটলজি প্রত্যেক রবিবার সেই পান নিজের বাড়িতে আনাতেন। তো অটলজির বাড়িতেই রামা স্ট্রিট পান আমি প্রথমবার খেয়ে থাকি। কেউ আমায় বলেছিল যে যখন আপনি আমেঠিতে যান আপনাকে কপি মাঞ্চুরিয়ান খাওয়ানো হয়। আমেঠিতে তো একজন ধাবার মালিক আমাকে বলেছিলেন যে দিল্লি থেকে অনেক প্রেস এখানে এসেছে, তিনি সাধারণ গ্রামীণ খাবার খাবেন না, তার জন্য কি রান্না করা উচিত? আমি বললাম, দাদা কি আছে? সে বলল, দিদি আমরা কপির মাঞ্চুরিয়ান তৈরি করছি। আমি বললাম, কেন বানাচ্ছ? কপির মাঞ্চুরিয়ান হয় নাকি? উনি বললেন, দিদি আপনি তো এটা খান। আমি বললাম, আমি খাই তো তাতে কি? উনি বললেন, না, তারপর অনেক লোক সেটা খেতে চায় আর আমার দোকান খুব ভালোভাবে চলতে শুরু করে, আর তাই অন্য খাবারের থেকে এই কপি মাঞ্চুরিয়ানের দামটাও বেশি রেখেছি। তাই আজ আপনি সেটাই। যা বললেন তাতে অনেক দোকান ভালো মতো চলবে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন। আমার আপনার কাছে একটা প্রশ্ন ছিল, আপনার প্রিয় গান কোনটি যা আপনি প্রায়শই শুনতে পছন্দ করেন? দুটোই কিশোর কুমারের গান। আমাকে এটা বলতেই হবে যে আপনি একজন অভিনেতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তো, কিন্তু যে তার শুধু কণ্ঠ দিয়ে সবচেয়ে খারাপ অভিনেতাকেও প্রাণবন্ত করে তুলতে পারেন, সে হলো অরিজিৎ সিং, তাই না? আমি এটা চাই আপনার দর্শক হিসেবে একদিন একটা সুরেলা আদালত হয়ে উঠবে এটা। আমি অরিজিৎকে দেখতে চাই, এটা আমার ইচ্ছা। নাজারজি আপনাকে পূর্ণ করতে হবে। কিন্তু যেহেতু আপনি জিজ্ঞাসা করেছেন, কিশোর কুমারের দুটি গান আছে। মিস্টার ইন্ডিয়া কে কে দেখেছেন? তাতে একটা গান আছে, জিন্দেগি কি यही रीत है हार के बाद ही जीत है। আর দ্বিতীয়ত, ঋষিজিকে আমরা অন্যভাবে উল্লেখ করেছিলাম অনুষ্ঠানের শুরুতে, তো ঋষিজির ওপর চিত্রায়িত কিশোর কুমারের একটা গান আছে, जीवन के दिन छोटे सही हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहा सोचे जो हम मत वाले। এই নোটে আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জজ রিটায়ার্ড মেজর জেনারেল ভিকে দত্তার রায়দান। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম স্মৃতি ইরানির বিরুদ্ধে। আজ ওনার জীবন সম্পর্কে প্রশ্ন করলাম, ওনার শৈশব সম্পর্কে, ওনার অভিনয় সম্পর্কে, ওনার রাজনীতি সম্পর্কে, আর ওনার সংগ্রাম সম্পর্কে। আর এখন সময় হয়েছে আপকে আদালতে আজকের জজ রিটায়ার্ড মেজর জেনারেল ভিকে দত্তার রায়দানের। স্মৃতি ইরানি, আজ আপনার বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে আপনি খুব সততার সাথে এবং হৃদয় থেকেই তার উত্তর দিয়েছেন, সেটা আমি বলবো। আর এটাও মানব যে স্মৃতি ইরানির জীবন আমাদের সমগ্র তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস, এবং যেখানে একজন সাধারণ পরিবার থেকে আসা মহিলা কিন্তু টিভি জগতে নিজের
নিজের জন্য নাম করেন, তারপরে তিনি রাজনীতিতে তার চিহ্ন তৈরি করেন এবং ছাপ রেখে যান। অনেকেই পড়াশোনায় দক্ষ হন, কিন্তু নেতৃত্বের গুণ খুব কম লোকের মধ্যে, খুবই কম লোকের মধ্যে পাওয়া যায়, এবং সেই নেতৃত্বের গুণ স্মৃতি ইরানি দেখিয়েছেন, এটা মানতে হবে। আমি এর সাথে একটি উক্তি যোগ করতে চাই। আমি এখানে বসে আপনার কথা শুনছিলাম আর কি। मैं नारी हूं, अबला नहीं, मैं जलजला हूं और ज्वालामुखी, मैं लक्ष्मी हूं, मैं सरस्वती, मैं दुर्गा हूं और मैं तुलसी। এর সাথে আমার আরও একটি উক্তি আছে যা আপনাদের সকলের জন্যই প্রযোজ্য। खुदी को कर बुलंद इतना, এটা হয়তো আপনারা শুনেছেন। कि हर तकदीर से पहले खुदा बंदे से पूछे बता तेरी रजा क्या है। থ্যাংক তো ইউ, এর সাথে থ্যাংক ইউ। আজকের মোকদ্দমা সম্পন্ন হয়েছে। আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, আজ এই আদালত আপনাকে সেসব থেকে মুক্ত করে দিচ্ছে, এবং আমি আশা করছি আপনি ভবিষ্যতেও যথেষ্ট অবদান রাখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখুন, ভালো কথা হলো আপনি একজন সেনা অফিসারকেও কবি বানিয়ে দিয়েছেন। আমাদের শুভকামনা রইল স্মৃতি ইরানিকে ওনার নতুন শো কিউকি সাস ভি কভি বহুথির জন্যে। এবার আজকের শো আমরা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন এক ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।